সত্যের সন্ধানে আমরা জাগ্রত। প্রতিদিন ভোরবাতা দ্য ডেইলি পিপলস টাইম, ট্রুথ ইজ আউট। সংলাপের পরিকল্পনা নির্দেশনায় আছেন ডক্টর কাজী ইফতেখার হাসান, সিআইপি, পরিচালকের বিসিসিআই, প্রকাশক ও সম্পাদক দৈনিক ভোরের পাতা পিপলস টাইম। আমরা আজকের আলোচনার বিষয় নির্ধারিত আছে ৭৪ জননেত্রী, অর্থাৎ ৭৪ জননেত্রী শেখ হাসিনার এই জন্মের মাস, এটি তাকে ঘিরেই আজকে এই আলোচনা। সেপ্টেম্বর মাস জননেত্রী, বিশ্বনেত্রী, জাতির পিতা শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা, বঙ্গবন্ধু শেখ মুজিবের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এটি জন্মের মাস। তিনি ১৯৪৭ সালে ২৮শে সেপ্টেম্বর গোপালগঞ্জ জেলায় টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। তিনি বঙ্গবন্ধু পরিবারের আদর্শ, রাজনৈতিক দর্শন, মানবিকতা, প্রগতিশীল ধ্যান ধারণা নিয়ে, কল্যাণ ও মানব সেবার ব্রত নিয়ে বেড়ে উঠেছেন। আজ তিনি গণমানুষের নেতা, তিনি উন্নয়নের রোল মডেল, আস্থার প্রতীক, তিনি ভিশনারি লিডার, আপোষহীন নেত্রী। আমরা আজকের এই সংলাপ শুরু করার পূর্বে গভীর শ্রদ্ধা নিবেদন করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি। শ্রদ্ধা নিবেদন করছি 15ই আগস্ট 1975 সালে বঙ্গমাতা সহ যারা শহীদ হয়েছেন তাদের প্রতি, 30 লক্ষ শহীদের প্রতি, 2 লক্ষ মা বোনের প্রতি, 4 জন জাতীয় নেতার প্রতি এবং গণতান্ত্রিক আন্দোলনে যারা আত্মাহুতি দিয়েছেন তাদের সকলের প্রতি। আমরা এমন একটি সময় আলোচনাটি করছি যে মাস, সেপ্টেম্বর মাস, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মের মাস। 1975 সালে 15ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার মধ্য দিয়ে পাকিস্তানি দোসররা, পরাজিত সৈনিকরা, দেশ এবং বিদেশের কুচক্রীরা এদেশকে আবার পাকিস্তান বানাতে চেয়েছিল। আমরা দেখেছি মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর এই হত্যার মাত্র 21 দিন আগে জার্মানি গিয়েছিলেন। তিনি যদি সে সময় জার্মানি না যেতেন তাহলে বাংলাদেশের ইতিহাস হয়তো ভিন্ন রকম হয়ে যেতে পারত। আবার দেখেছি 1981 সালের 17ই মে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী আবার দায়িত্ব গ্রহণ করেছেন আওয়ামী লীগের সভানেত্রী হিসাবে। তিনি যদি তখন বিদেশ থেকে শোকে মুহ্যমান হয়ে এদেশে না আসতেন এদেশের মানুষের কল্যাণে, তাহলে বাংলাদেশের ইতিহাস আবার ভিন্ন রকম হতে পারত। আবার দেখেছি 2004 সালে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী সন্ত্রাসের বিরুদ্ধে যে সমাবেশ করেছিল, সেই সমাবেশে গ্রেনেড হামলায় তাকে হত্যা করতে চাওয়া হয়েছিল। অলৌকিকভাবে তিনি বেঁচে গেছেন। তিনি যদি সে সময় অলৌকিকভাবে বেঁচে না যেতেন তাহলে বাংলাদেশের ইতিহাস হয়তো ভিন্ন রকম হতো। আমরা এই সমস্ত কথাগুলি এজন্য বলছি যে তিনি মৃত্যুঞ্জয়ী, তিনি বঙ্গবন্ধু কন্যা, তিনি আপোষহীন নেত্রী। তিনি আছেন বলেই বাংলাদেশ আজকে অগ্রগতির অদম্য অগ্রযাত্রায় এগিয়ে যাচ্ছে। সারা পৃথিবীতে বাংলাদেশ আজ পরিচিত হচ্ছে। সবকিছু মিলিয়ে তার দর্শন, তার সিদ্ধান্ত এবং তার ত্যাগ এবং সঠিক সময় সঠিক সিদ্ধান্ত গ্রহণের যে তার কর্মস্পৃহা, সবকিছু মিলিয়ে তিনি আছেন বলেই আজকে বাংলাদেশ এবং বঙ্গবন্ধু যেমন এক, বাংলাদেশ এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক, তাকে আর আলাদা করার সুযোগ নেই। যতদিন বঙ্গবন্ধু কন্যার হাতে বাংলাদেশ, ততদিন পথ হারাবে না বাংলাদেশ। এই স্লোগান দিয়ে আজকে আমি আলোচনায় অংশগ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি অধ্যাপক আলী আশরাফ, মাননীয় সংসদ সদস্য এবং সাবেক ডেপুটি স্পিকার। স্যার, আপনি দীর্ঘ সময়ে এই পার্লামেন্টে দায়িত্ব পালন করেছেন পার্লামেন্ট হিসাবে। আপনি ডেপুটি স্পিকারের দায়িত্ব পালন করেছেন। বঙ্গবন্ধুর ক্যাবিনেটে আপনি সেই সময়ে আপনি নির্বাচিত সংসদ সদস্য হয়েছেন। আপনার দীর্ঘদিনের অভিজ্ঞতা বঙ্গবন্ধুর সাথে, বঙ্গবন্ধুর পরিবারের সাথে, বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী সম্পর্কে। মাননীয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক প্রজ্ঞা, তার দর্শন, তার দেশ পরিচালনা সবকিছু মিলিয়ে আজকে ভোরের পাতায় যারা সংযুক্ত আছে তাদের উদ্দেশ্যে আলোচনায় অংশগ্রহণ করার জন্য স্যার আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি। প্রফেসর আলী আশরাফ। ধন্যবাদ আপনাকে। জি স্যার, শোনা যাচ্ছে, আপনার কথা শুনছি আমরা, ক্লিয়ার।
আজকের এই আয়োজনের জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া গুজার করি। দীর্ঘদিন ধরে আল্লাহ রাব্বুল আলামিন তার অশেষ কৃপায় দেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতি জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনাকে আল্লাহ বাঁচিয়ে দিয়েছেন। আজকে এই মাসে তার জীবনের ৭০তম জন্মবার্ষিকী হবে আগামী ২৮শে সেপ্টেম্বর। সুতরাং নিঃসন্দেহে এটা একটা জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। এই জন্মদিন সম্পর্কে আলোচনা করার আগে সর্বপ্রথমে আমি স্মরণ করব শ্রদ্ধার সাথে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব এবং তার পরিবার পরিজন, যাদেরকে 15ই আগস্টে নির্মমভাবে গত এক মাস আগে নির্মমভাবে হত্যা করা হয়েছে এবং কারার অভ্যন্তরে চার জাতীয় নেতাকেও নির্মমভাবে হত্যা করা হয়েছে। হত্যার একটাই উদ্দেশ্য দেশের স্বাধীনতাকে ধ্বংস করে দেওয়া। সেই দৃষ্টিতে এই জাতি অত্যন্ত সৌভাগ্যবান। জাতির সামনে জাতির জনক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তিনি অলৌকিকভাবে বেঁচে গিয়েছেন, দেশের বাইরে থাকা তার বংশ। সুতরাং এটা নিঃসন্দেহে আজকে যে ভোরের পাতার থেকে আপনারা যে আয়োজনটা করেছেন, আমি তো মনে করি যে জাতির এই যুগ সন্ধিক্ষণে অত্যন্ত একটি তাৎপর্যপূর্ণ অধ্যায়। আজ থেকে ৭৪ বছর আগে বাংলার এক নিভৃত পল্লীগায় গোপালগঞ্জ জেলার টঙ্গিপাড়া এক অজপাড়া গায়ে বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা তার জন্ম হয়েছে। টঙ্গিপাড়ার দৃশ্য আপনাকে আমি বুঝাতে পারবো না। জীবনের সর্বপ্রথম বঙ্গবন্ধু হত্যার পরে আমাদের আওয়ামী লীগের সভাপতি মালেক উদ্দিন সাহেবের নির্দেশে প্রথম ৭৫ সালের পরে ওই জায়গায় গিয়েছিলাম। যে দৃশ্য দেখেছি সেটা বর্ণনা করার মতো না। এমন এক নিভৃত জায়গা, গোপালগঞ্জ থেকে নৌকায় লঞ্চে করে তারপরে চারিদিকে কেবল খালি পানি, আর সেখানে জননেত্রী শেখ হাসিনা জন্মগ্রহণ করেছিলেন। সেখানেই তিনি শৈশবে গড়ে উঠেছেন। তারপরে তার একটি প্রতিবেদনে আমরা জানতে পারি বঙ্গবন্ধু তো তিনি মাতৃ পিতৃ স্নেহ থেকে বঞ্চিত। বঙ্গবন্ধুকে তো অধিকাংশ সময় এই জীবনকাল থেকেই মানে যে কারাগারের অভ্যন্তরে কাটাতে হয়েছে। একবার বন্ধু ঢাকা সেন্ট্রাল জেলে তিনি তার দাদার সাথে নৌকা করে সেই গোপালগঞ্জ থেকে 3 দিনে এসে ঢাকায় পৌঁছল সদরঘাটে নেমে এক আত্মীয়ের বাড়িতে গিয়ে এখান থেকে জেলখানায় গেলেন। তারপর আবার একদিন থেকে এই 3 দিন এই উত্তাল তরঙ্গের মধ্যে গোপালগঞ্জে টঙ্গিপাড়ায় গেলেন। এটা ছিল তার শৈশব কাল। এটা জননেত্রী শেখ হাসিনা একটি বর্ণনা ঢাকায় এসেছিলেন। তারপরে বঙ্গবন্ধুর এই যে পরবর্তী পর্যায়ে তিনি ঢাকায় এলেন। ঢাকায় পুরনো ঢাকায় খুব ছোট ঘরের মধ্যে ভাড়া নিয়ে সন্তান সন্ততিকে নিয়ে থাকতেন। সেখানেও তাদের খুব দুর্বিষহ জীবন। এই দুর্বিষহ জীবনের মধ্যে বঙ্গবন্ধুর 2 কন্যা 3 সন্তান, তারা ছোটটা জন্ম হয় নাই, তাদের নিয়ে সেই ওই নাজির বাজারে তারপরে আপনার ওই মানে ফুল ঢাকার জায়গায় থেকেছেন। তাদেরকে এর মধ্যে তারা মানুষ হয়েছে। দুঃখ কষ্ট যন্ত্রণা এগুলি তিনি শৈশবে দেখেছেন এবং তার মধ্যে নিজেকে ধীরে ধীরে গড়ে তুলেছেন। পিতামাতার স্নেহ থেকে বঞ্চিত হয়েছে। বঙ্গবন্ধু প্রায় সময় জেলে থাকতেন, আর জেলের বাইরে থাকলেও সারাক্ষণ বাংলার প্রান্তরে প্রান্তরে ঘুরে ঘুরে এই দলকে সংগঠিত করার জন্য কাজ করতেন। এ ছিল তার শৈশবকাল। শৈশবকাল থেকে যখন কিশোর এসেছে তখন লেখাপড়া, এর মধ্যে বঙ্গবন্ধু আবার জেলে। বঙ্গবন্ধু জেলেই এই ছাত্র লীগের আন্দোলন, ছাত্র আন্দোলন, এসব লড়াই সংগ্রামে তিনি ওই
স্কুলে কলেজে পড়েন সেটা না, সেখান থেকেও আন্দোলন লড়াই সংগ্রামে তিনি অংশগ্রহণ করেছেন। এবং আপনি দেখেছেন ইডেন গার্লস কলেজের মতো জায়গায়ও সেদিনকার দিনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করে ছাত্র সংসদের ভিপি হয়েছিল। সেখান থেকে আমরাও তখন বিশ্ববিদ্যালয়ে পড়ি। তিনি আমার বয়সে 3 মাস বড়। আমার আগামী নভেম্বরে জন্ম 1947 সালে, এটা আমার মা বলতেন। সুতরাং কথাটা হচ্ছে যে এইভাবে বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় প্রতিটা লড়াই সংগ্রাম মিছিল আমরা তাকে দেখেছি, একটু পিছপা হন নাই। এইসব ঘটনা তার জীবন আমরা প্রত্যক্ষ করেছি। তারপরে এই লড়াই সংগ্রামে তিনি এগিয়ে যাচ্ছেন, কোথাও পিছপা হন নাই। সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ ভাবে তিনি এই সংগ্রাম লড়াইতে বঙ্গবন্ধু এসব ঘটনায় কোথাও পরিবার পরিজনের জন্য কোথাও তাকে পিছনের দিকে তাকাতে হয়নি। শুধু দেশের মানুষের জন্যই করেছেন এটা। তারপরে বঙ্গবন্ধুর ইতিহাস তো আজকে আমি আর পর্যালোচনা, আপনি জাতি জানে, লড়াই সংগ্রাম এবং জেল কারা নির্যাতন, আর এই দেশটা মানুষের অধিকারের কথাই বঙ্গবন্ধু বলেছেন। বঙ্গবন্ধুর প্রত্যেকটা লড়াই সংগ্রামের মধ্যে এই আজকের জননেত্রী, সেদিন ছাত্রনেত্রী, আমাদের মানে এই দেশের প্রবীণদের কাছে শেখ হাসিনা, তিনি কিন্তু সক্রিয়ভাবে এটাতে অংশগ্রহণ করছেন প্রত্যেকটা লড়াই সংগ্রাম, এবং পিতার আদর্শে এই দেশের মানুষের প্রতি ভালোবাসা যে তার আছে সেটার প্রতি আকর্ষিত হয়ে তিনি কাজটা করেছেন। এবং লেখাপড়াটাও কম মানে স্তব্ধ করেন জীবনে। তারপরে ধরেন তার বৈবাহিক জীবন, তারপরে বঙ্গবন্ধুরও এইসব লড়াই সংগ্রামে 70 সালে বঙ্গবন্ধু পাকিস্তানের মেজরিটি পার্টির নেতা হলেন, দলের ক্ষমতায় যাবেন। তারপরে তো আপনি দেখেছেন ষড়যন্ত্রটা কি, সেই ষড়যন্ত্রে সমস্ত কিছু ধূলিসাৎ হয়ে গেল। জনগণের ক্ষমতা হস্তান্তর দূরের কথা, জনগণের বিরুদ্ধে লড়াই সংগ্রাম বঙ্গবন্ধুর সাথে মার্চে সেই রেসকোর্স ময়দানে ঘোষণা দিলেন, এবং সেই নিরিখেই অসহযোগ আন্দোলন। এই আন্দোলন লড়াই সংগ্রামের জেরাইল ধরে একদিন পাকিস্তানের নানা তাল বাহানা করে এই ঘটনা প্রলম্বিত করার চেষ্টা করতেছে, কিন্তু বঙ্গবন্ধু ঘটেন নাই। তার সমস্ত দলীয় নেতা কর্মীদেরকে সারা বাংলাদেশে তিনি নির্দেশ দিয়েছেন যে যখনই, যে আমি 7ই মার্চে তিনি বলছেন, আমি যদি হুকুম দেওয়ার নাও পারি, তোমরা যার যা কিছু আছে তাই নিয়ে শত্রু মোকাবেলা। সেইভাবে এই দেশের মানুষ তৈরি ছিল। 25শে আগস্ট বঙ্গবন্ধুকে গ্রেফতার করা হলো, এবং তাকে আপনার তো নিশ্চিত যে হয়তো তাকে মেরে ফেলেছে। এবং এটা ধরেন মাননীয় আজকে প্রধানমন্ত্রী, তিনি সৌভাগ্যক্রমে দেশে ছিলেন না, দেশের বাইরে তার স্বামী ছিলেন। সবাইকে, এই পরিবারের সমস্ত লোকদের মেরে ফেলা হলো, সমস্ত জাতি আমরা স্তম্ভিত হয়ে গেলাম। আমরা চারিদিকে বিচ্ছিন্ন হয়ে এই লড়াই সংগ্রামে অংশগ্রহণ করা শুরু করেছি বিভিন্ন ভাবে। এটা এই কার্যক্রমগুলি চলছে। তখন তার মানসিক অবস্থাটা নিঃসন্দেহ অনুভব করতে পারছেন। পিতা মাতা, ভাই বোন, আত্মীয় স্বজন এবং সবকিছুর ঊর্ধ্বে হলো দেশটাকে একেবারে চূড়ান্ত একটা পর্যায়ে নিয়ে পৌঁছে যায়। দেশে ক্ষমতা সামরিক বাহিনী আছে, সামরিক বাহিনীর নামে কিছু বিদ্রোহী এবং কিছু কুচক্রী তারা এই দেশে ক্ষমতা গ্রহণ করে। তারপরে কিছু তারার অভ্যন্তরে পর্যন্ত হত্যা করা হলো জাতীয় 4 নেতাকে। আওয়ামী লীগের উপর নির্যাতন, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক সমস্ত জায়গাতে নির্যাতন। আমি সেদিন পার্লামেন্টের মেম্বার ছিলাম, দেখেছি। তারপরে নানাভাবে ক্ষমতায় কুক্ষিগত করার চেষ্টা করেছে, সেখানেও আমরা দেখেছি। আমার জীবনে আমি যেটা উপলব্ধি করি, মাননীয় প্রধানমন্ত্রী যিনি আজকে আমাদের প্রিয় নেত্রী, তাকে দিয়ে তিনি তো এত সব অবস্থার মধ্যে মনোবল হারান নাই, প্রবাসে থেকেছেন। তারপরে আমার জীবনের একটা স্মরণীয় ঘটনা হচ্ছে তার সাথে 1980 সালে 16ই আগস্টে বঙ্গবন্ধুর মৃত্যুর হত্যার প্রতিবাদে লন্ডন আওয়ামী লীগ, যুক্তরাজ্য আওয়ামী লীগ একটা আলোচনা সভার আয়োজন করেছিল আমি জীবনের ঝুঁকি নিয়ে। সেই সভায় আমাদের মালিক সাহেবকে বললাম যে আমি যাচ্ছি, বলে সাবধান। সেখানে গেলাম জয়নবী হলে। সেই হলে ওনার সাথে আমার প্রথম দেখা, এবং সেই হলে
সেখানে ব্রিটিশ আওয়ামী লীগ আমাকে বক্তব্য রাখার জন্য বলল। আমি ওখানে একটা দীর্ঘ বক্তৃতা রেখেছিলাম, খুব শক্তভাবে বক্তব্য রেখেছিলাম। সেখানে ব্রিটিশ মন্ত্রী, বঙ্গবন্ধু আগরতলা মামলার হত্যার কুটুটি থমাস উইলিয়াম, তিনি মন্ত্রী, তিনিও ছিলেন। এবং ওখানে ব্রিটিশ পার্লামেন্টের প্রায় 30-40 জন সংসদ সদস্য এমপি ছিলেন, আরো লন্ডন আওয়ামী লীগের সমস্ত লোকরা ছিল। সেখানে বক্তব্য রাখার পরে সবাইকে তাকালো, বললো যে এরকম এই বাংলাদেশের একজন তরুণ এমপি সেরকম ভাবে এইসব ঘটনার হত্যা। আবার দু একজনে বললো যে ঢাকায় ফিরে যাবে, যাব, গেলে আর কি, মৃত্যু তো জানি। তো সেই রাত্রে আবার মাননীয় আমাদের নেত্রীর সাথে রেহানার বাসায় কথা হলো দীর্ঘক্ষণ। সে রাত 9টা থেকে শুরু করে 2টা-2:30 পর্যন্ত তাকে সার্বিক অবস্থার বর্ণনা দিলাম এবং অনুরোধ করলাম যে আল্লাহর রাস্তে আপনি মেহরবানি করে আওয়ামী লীগের সভাপতি হন। কারণ আওয়ামী লীগের মধ্যে নানা রকমের দ্বিধা দ্বন্দ্ব, এর মধ্যে আওয়ামী লীগের একটা ভাগ করে ফেলছে মিজানুর রহমান চৌধুরীর নেতৃত্বে। তারপরে আবার এরকম ঘটনা প্রভাব, তিনি বললেন যে এসব অবস্থার মধ্যে আমি না, আপনাকে আমরা তারপর দেশে ফিরে আসলাম। সবাইকে অনুরোধ করলাম যে আমার সাথে কথা হয়েছে, মালিক উকিল সাহেব থেকে শুরু করে সমস্ত নেতৃবৃন্দ, তারা সবাই, আমরা পরবর্তী সম্মেলন হলো ওই যে ইডেন হোটেলের সামনে, সেখানে সর্বসম্মতিক্রমে তিনি সভাপতি হতেন। সভাপতি হওয়ার পরে আল্লাহর রহমতে তিনি দেশে আসলেন। সবাই আতঙ্কিত যে তিনি 81 সালে দেশে আসার পরে, আপনি নিশ্চয়ই মনে আছে সেই মানিক মিয়া এভিনিউতে এই ঝড় ঝঞ্ঝা, বৃষ্টি, তুফান, হাঁটু সমান পানি, তার মধ্যে লক্ষ লক্ষ জনতার সমাবেশ, এবং সেখানে তিনি এসে অজর ঝরে কেন্দ্রে দিয়ে বললেন, আমার পিতা যেভাবে দেশের মানুষের জন্য নিজেকে উৎসর্গ করেছেন, আমার জীবনের একটাই স্বপ্ন, মানুষের মুক্তির জন্য আমার জীবনকে আমি উৎসর্গ করতে চাই। সেই প্রয়াসে তিনি এগুলেন এবং আমাদের জীবনের সৌভাগ্য হয়েছে তখন তাকে নিয়ে বাংলার নিতান্ত প্রত্যন্ত অঞ্চলগুলিতে এই কখনো মোটর গাড়িতে বাসে চড়ে, কখনো রেলে চড়ে, কখনো লঞ্চে চড়ে, কখনো নৌকায় চড়ে তাকে নিয়ে আমরা এই বিভিন্ন জায়গাতে, আমি আমার নির্বাচনী এলাকায় প্রথম তাকে নিয়ে গিয়েছিলাম। কি কাঁচা কাদা মাটি, বৃষ্টি, ঝড়, সেখানেও লক্ষ লোকের সমাবেশে তিনি বক্তব্য রেখেছেন। চান্দিনায় বঙ্গবন্ধুর একজন খুনি কর্ণের রশিদ আজ জীবিত আছে, সেই জায়গায় লক্ষ লক্ষ লোক তাকে সম্বর্ধনা দেয় এবং অজরে ভিড়ে এমন এমন একদম কাঁচা মাটি। তারপরে কুমিল্লা শহরে যে তিনি 7 দিন থাকলেন, সমস্ত উপজেলাগুলির মধ্যে মিটিং করলেন, ক্লান্ত হলেন না, ক্লান্ত হন নাই, মানুষকে উদ্ভাসিত করেছেন। কোনো প্রহরী টহরী কোনো কিছু নাই, বাসে করে, রিক্সায় করে, নৌকায় করে আমরা এই প্রত্যেকটা প্রত্যন্ত অঞ্চলে ঘুরিয়েছি, ক্লান্তি দেখি নাই, তিনি কোনো বিরক্তি বোধ করেন নাই। তারপরে ধরেন যেমন চট্টগ্রামের এখান থেকে ঢাকার থেকে ট্রেনে তুলে নরসিংদী জনসভা, আশুগঞ্জ জনসভা, ভৈরব জনসভা, তারপরে এরকম কুমিল্লা জনসভা, এরকম ব্রাহ্মণবাড়িয়াতে জনসভা করে করে সেই চট্টগ্রামে রাত্র 2টা-3টা, আবার সেখানে নেমে একটা হোটেলের মধ্যে ভাত টাত খেয়ে আবার 4 দিন 5 দিন এই চট্টগ্রামের আমাদের মহিউদ্দিন, তারপরে এইসব মোশাররফ, এরা মানে সবাইকে নিয়ে আমরা ওখানে বিভিন্ন অঞ্চলগুলি, একদম সেই নিতান্ত প্রত্যন্ত অঞ্চলগুলিতে জনসভা করেছে। আসেন আপনি বাংলার এই দক্ষিণ পশ্চিম উত্তর অঞ্চলে সব জায়গায় এরকম ভাবে আমরা তার সাথে গিয়েছি। তারপরে আমরা তাকে অনুরোধ করেছি যে আপনি যারা পার্টিটা ভেঙেছে তাদেরকে আপনি ডাকলেন এবং তারা মিজান গ্রুপের 2-1 ছাড়া বাকি সব আমাদের সাথে চলে আসে, দলটা একটু সুসংগঠিত হচ্ছে। ঠিক সেই সময় আবার দলটার মধ্যে একটা ভাঙন, কয়েক মাস, একটু বছর 2-3 পরে, হ্যাঁ, ভেঙে গেল, বাকশাল করে আরেকটা ধাক্কা। কিন্তু তার মধ্যেও তিনি, আমি দেখছি যে অবিচল থেকেছেন, নিষ্ঠার সাথে সমস্ত দলীয় নেতা কর্মীদেরকে, তার জীবনে কষ্ট ছিল, ওই এখানে মহাকালী এই যে ইয়েতে বাড়িতে থাকতেন, এখান থেকে তাকে 32 নম্বর বাড়িতে উঠতে দেওয়া হয় নাই, আমরা সারাক্ষণ তার পাশে থেকেছি। ওই যে ধরেন নবাবপুর বঙ্গবন্ধু অফিসটা যাবেন, সেখানে যাওয়ার একটা ট্রান্সপোর্ট তার নাই, আমি একটা ছোট্ট ভাঙা গাড়ি ছিল, সেটা দিয়ে মাঝে মাঝে নিয়ে যেতাম রাত্রে, আমি আবার ওখান থেকে আবার নিয়ে মহাকালীতে নামিয়ে তাকে আসতাম। এইসব অবস্থা বাস্তব ভাবে দেখেছি, কি করুন এটা বর্ণনা করা যাবে না, এত হৃদয় বিদারক। কিন্তু তার মধ্যেও দেখেছি যে তিনি একটু দমান নাই, তিনি অবিচল। তিনি এই অবিচল থেকে এই যে ধরেন আসেন 86 সালের নির্বাচনটা, এটা তো আওয়ামী লীগ একটা নিঃসন্দেহে জয়লাভ করছে। এটার মধ্যে ধরেন আমি নিজেই দেখেছি, আমার এখানে
একটা ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যানের সাথে একজন লোক উপজেলা নির্বাচনে ফেল করছে। তিনি তো সেখানে জয় হওয়ার কোন তারা 12টা একটা সময় ঘোষণা হয়ে যায় 96 নির্বাচন গেল এটা। তারপরে আসেন 91 সালে মানে ঘটনা হবে 91 সালের নির্বাচন সূক্ষ্ম কারচুপিবাদের নেত্রী বলছেন। সূক্ষ্ম কারচুপি না হলে আওয়ামী লীগের ভোট গণেছে, আপনি জানেন এটা সূক্ষ্ম কারচুপি। আজকে জাতিকে জানাতে চাই, জাতির চরম নেত্রী বলছিলেন সূক্ষ্ম কারচুপি। আমি আমার নির্বাচন এলাকায় ধরতে পেরেছিলাম কেমন যে আওয়ামী লীগের লোকরা খুব উৎফুল্ল যে ক্ষমতায় আমরা চলে যাচ্ছি, সেবার এরকমই ছিল। এদিকে এই উৎফুল্লতার মধ্যে ওই বিএনপি বা তার জোটটা করেছে কি ওই যে প্রিজাইডিং অফিসার বা কর্মকর্তাদের মানে অন্যভাবে প্রলুব্ধ করে আওয়ামী লীগের ভোট গণছে 120টায় 30টায় 100, আর মানে বিএনপির ভোট 80, 70টা 100, এরকম অনেক জায়গায় খুব অল্প, মানে আমার যেমন 131 ভোটের ভিতর। তারপরে এটা জানতে পেরে আমি মামলা করেছি, মামলা করে ফলাফল পেয়েছি, তখন আর পার্লামেন্ট নাই। এরকম এই দুইটা নির্বাচন জোর করে আওয়ামী লীগ 81 আর 91। তারপরও আমাদের এই প্রিয় নেত্রী মনোবল হারান নাই, লড়াই সংগ্রাম চালালেন। তারপরে ধরেন হলো, তারপরে দেখেন তো আপনি ঘটনাটা জানেন 96 সালের 15ই ফেব্রুয়ারি একটা নির্বাচন, এটাও একটা পাতালো, আমরা সেই নির্বাচনে অংশগ্রহণ করি না। 88 সালে একটা নির্বাচন করলেন, এটাও পার্লামেন্ট 1 বছরও টিকাতে পারেন। 96 সালের 88 সালে আমার নির্বাচন এলাকায় আপনার বঙ্গবন্ধুর খুনি কর্নেল রশিদের ভাইকে পার্লামেন্টের মেম্বার বানানো। তারপরে যখন টিকে নাই তখন আবার 96 সালের 15ই ফেব্রুয়ারি পাতানো নির্বাচন, সেটার মধ্যে বঙ্গবন্ধু খুনি কর্নেল রশিদকে আইনার বিরোধী দলের নেতা বানায় পার্লামেন্টে পড়েছে কে? বিএনপি জোট, এই স্বৈরাচারী সরকারের জোট, সামরিক তন্ত্রের মধ্যে যাদের জন্ম তারা। এই ঘটনা প্রবাহগুলি আমরা লক্ষ্য করেছি, কিন্তু তার মধ্যে আমি একটা দেখেছি যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজকে তিনি মনোবল হারান। আসেন আপনি 96 সালের আবার নির্বাচন, সেই নির্বাচনও মানে আপনার ভোট হলো খুব কঠিন, ভোটাভুটিতে আওয়ামী লীগ চলে যাবে, তখনও ফ্রিডম পার্টি এবং বঙ্গবন্ধু হত্যাকারীর নির্বাচনে অংশগ্রহণ করছে। আমার নির্বাচন এলাকায় কি ঘটেছে জানেন? 5টা কেন্দ্র ভোটার ফলাফল আমাদের পক্ষে, কর্নেল রশিদ 5টা কেন্দ্র ছিঁড়ে বাইরে ফেলে দিল। আবার আপনি পুনর্নির্বাচন কোটি কোটি টাকা খরচ করে ফেল করবার চেষ্টা করছে, কিন্তু আল্লাহর রহমতে পারে নাই। ধর এই সব ঘটনাগুলি কার? জননেত্রী শেখ হাসিনার অবিচল নেতৃত্ব, তার সুদৃঢ় মনোবলের প্রেক্ষিতে এই ঘটনাগুলি আমরা মোকাবেলা করেছি। তিনি ক্ষমতায় এলেন, ক্ষমতায় এসে এই দেশের সার্বিক চিত্র, যেটা 15ই আগস্টের 75 সালের 15ই আগস্ট থেকে 96 পর্যন্ত দেশটার কোনো নাম নিশানা ছিল না। এটা না ছিল খাদ্যের কোন পরিস্থিতি, এটা না ছিল শিক্ষার অবস্থা, অবকাঠামোর অবস্থা, সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নের কোনো কিছু ছিল। তিনি এসে সর্বপ্রথম এই দেশে কি করলেন? খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জনের জন্য প্রয়াস নিলেন, কৃষককে নানা প্রণোদনা দিলেন, শিক্ষা ক্ষেত্রে একটা বৈপ্লবিক পরিবর্তন করলেন, এদেশের অবকাঠামো উন্নয়নের জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালালেন, তারপরে এদেশের দারিদ্র নিরসনের জন্য তিনি প্রচেষ্টা চালালেন। তারপরে তিনি আসেন এই দুনিয়াতে বাংলাদেশের এই যে বাংলাদেশ মানে আপনার সাউন্ডটা মিউট হয়ে গেছে, আনমিউট করে নেন একটু, আপনার সাউন্ড শোনা যাচ্ছে না, একটা আনমিউট করে নেন। হ্যাঁ ঠিক আছে, এখন শোনা যাচ্ছে। এই দেশকে খাদ্য স্বয়ংসম্পূর্ণ, আবার মিউট হয়ে গেছে, আনমিউট করতে হবে। শিক্ষা আচ্ছা, ক্ষেত্রে আমরা লাইভে আছি স্যার, আপনি 2 মিনিটে শেষ করেন স্যার, আমরা পরে আবার আপনার কাছে আসবো, আপনি 2 মিনিটে শেষ করেন। আমার ওটা শেষ না তো। সুতরাং এই কার্যক্রমগুলি গ্রহণ করলেন। আসুন প্রত্যেক গ্রামে গ্রামে প্রায় প্রাথমিক বিদ্যালয়গুলি করলেন, সমস্ত শিক্ষাকে জাতীয়করণ করলেন। তারপরে আপনি আসেন মানে অসহায় দুস্থ মানুষের পাশে তিনি দাঁড়ালেন। তারপরে দেশে সমবায়ের ভিত্তিতে একটি বাড়ি একটি খামারি কর্মসূচি গ্রহণ করলেন। পরে এটা আজকে ধরেন আমার বাড়ি আমার খামার, এরকম কার্যক্রমগুলি গ্রহণ করে দেশটাকে তিনি এগিয়ে নিলেন। এগিয়ে নিয়ে দেশটা একটা উন্নয়নের এগোচ্ছে। ঠিক সেই সাজ পরেই আবার ধরেন 96 সাল পেরিয়ে গেল 2001 সালে আবার মিউট হয়ে গেছে।
হ্যাঁ ঠিক আছে স্যার, শোনা যাচ্ছে। প্রশাসনের প্রত্যক্ষ মানে এই লতিফুর রহমান তত্ত্বাবধায়ক সরকার, তিনি সরাসরি পক্ষ অবলম্বন করলেন। তারপরে আপনি নির্বাচন কমিশন পক্ষ অবলম্বন করলেন। আমি কিন্তু তখন পার্লামেন্টের ডেপুটি স্পিকার। আমি আমার নির্বাচন এলাকায় দেখেছি, আমি আমার সামনে আমি যাচ্ছি গাড়ি দিয়ে, আমার সামনে আমার একটা লোকে বিএনপি প্রার্থী গুলি করে হত্যা করেছে। তারপরে আমি নামলাম, নেমে আসছে, আমি জিজ্ঞেস করলাম যে এটা কি, এসকে ডাকলাম, বললো যে আমার সামনে কি বলে জানেন, স্যার দুষ্ট লোক। ওনার কথা কি, সেটা ইউনিয়ন আওয়ামী লীগের ভাইস প্রেসিডেন্ট, তাকে আপনি হত্যা করলেন, তার লাশ গুম হয়ে গেল, তার বিভিন্ন কেন্দ্রে যাই এরকম মারামারি, এবং তত্ত্বাবধায়ক সরকারের প্রধানের কাছে আমি কমপ্লেন করলাম, কোনো উত্তর নাই। তখন সিটিং ডেপুটি স্পিকার, আমি তখন এই ঘটনা প্রধান প্রত্যক্ষ করলাম যে না, আমি নেত্রীকে জানালাম আমার মানে মানে সমস্ত নির্বাচন এলাকায় সারা বাংলাদেশে একেবারে বলতে গেলে ছিনতাই করে এই ভোটটা 2001 সালে বিএনপি নিয়ে গেল। নেওয়ার পরে কি হলো, আপনি দেখেছেন কি পরিমাণ অত্যাচার নির্যাতন দেশে হয়েছে, হাজার হাজার লোকরে গুম করে ফেলল। তারপরে মানে কিনা বলে আপনি মানে কালচার ডেভেলপ করল। তারপর আপনি দেখেন এই দেশটা কি হলো, এই দেশটা পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়ে গেল, খাদ্যে ঘাটতি শুরু হলো, এ দেশের মানে সার্বিক চিত্র পাল্টে গেল, লক্ষ লক্ষ মামলা মানে মানে বিরোধী দলের নেত্রী আওয়ামী লীগ এবং তার অঙ্গ সহযোগী সংগঠনের। তারপরে আপনার একটা আসেন ঘটনা 21-23 মানে এই যে 21শে আগস্টের গ্রেনেড হামলা। বলেন তো ইতিহাসে 15ই আগস্টের ঘটনা নির্মম, ইতিহাসে আজ পর্যন্ত এরকম একটা সাক্ষী দিতে পারেন, একটা দৃষ্টান্ত দিতে পারেন যে 23শে আগস্টে এটা জনসভার মধ্যে প্রকাশ্য দিনে নেত্রীকে হত্যা করার প্রয়াস, সেখানে 23টা প্রাণ চলে গেল, হাজার হাজার কর্মী। আমরা সেই মিটিংয়ে আমি আইসা কুলায় উঠতে পারি নাই, ট্রাকে উঠলে তো সেদিন মরে পড়ে থাকতাম, কিন্তু দৃশ্যটা দেখেছি ধোঁয়ায় সেয়ে গেছে। আবার সাউন্ড মিউট স্যার। আমরা লাইভে আছি স্যার, আপনি 1 মিনিটে শেষ করেন স্যার। আমরা লাইভে তো স্যার, আপনি 1 মিনিটে শেষ করেন, আবার আপনার কাছে আসবো স্যার। আপনি ক্লোজ করেন একটু, বলেন স্যার, আপনি বলে শেষ করেন। বলছি সেটা হলো, তারপরে আপনি আসেন বিভিন্ন ভাবে এরকম, একবার না বেশ কয়েকবার এরকম চিটগাঁয়ে আবার মিউট হয়ে গেছে আপনার কটা লোকের সাথে সাথে গুলি, সেখানে তো আমি 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 হেড দিই আমি ওইখানে ছিলাম, একটু কি কাজে জানি একজনের ডাক দিতে গেলাম, হঠাৎ করে এসে দেখি যে ফাটাফাট লাশ পড়ে আছে। আমাদের তো বেঁচে থাকা বা নেত্রী বেঁচে থাকা, সেটাও তো একটা খুব অস্বাভাবিক ব্যাপার আমার কাছে মনে হয়। এইসব ঘটনাগুলো তিনি উতরিয়ে ধরেন দেশের এর মধ্যে আবার হঠাৎ করে এসে বললো 1/11, হ্যাঁ এসে আপনি দেখেন কি ঘটনা, যারা প্রকৃত অর্থে দেশকে দুর্নীতি পরায়ণ চ্যাম্পিয়ন করছে, যারা হাওয়া ভবন বসিয়েছে, হাওয়া ভবনের বিকল্প বিভিন্ন দেশে, সারা দেশে সমস্ত ঘটনা প্রবাহটা একটা ছিন্ন বিচ্ছিন্ন করে দুর্নীতির মানে আখড়া বানিয়ে ফেলছে, তাদের সাথে জননেত্রী শেখ হাসিনাকে নিয়ে ধরেন 7টা-8টা মামলা, হ্যাঁ দেখি, এবং এই দল ভাঙারও চেষ্টা করেছে, আমি জানি সেসব ঘটনা প্রভাব। তো সেখানে ধরেন তিনি অবিচল থেকেছেন, নেতা কর্মীদের সাহস জুগিয়েছেন, কিন্তু মনোবল ভাঙেননি। এটাও তো তার, সেখানেও তাকে রাজনীতি থেকে মাইনাস করে দেওয়া, রাজনীতি থেকে ড্রপ করা, সমস্ত কর্মকাণ্ডগুলির প্রয়াস নেওয়া হয়েছে, কিন্তু তারপরে তিনি দলকে ঐক্যবদ্ধ করে ধরেন ক্ষমতায় এসেছেন। তারপরে লক্ষ্য করুন আজকে 2009 সাল থেকে সাল পর্যন্ত 20 সাল পর্যন্ত আজকে বাংলাদেশের চিত্র। আজকে আসেন তার পার ক্যাপিটা ইনকাম, আসেন তার অর্থনৈতিক প্রবৃদ্ধির হার, দেখেন খাদ্যের আজকে বাংলাদেশ উদ্বৃত্ত। এই এতটুকু একটা ছোট্ট দেশ, এটার মধ্যে যেখানে মানে 1 কোটি টন খাদ্য হতো না, আজকে 4 কোটি টনের খাদ্যের উপরে খাদ্য উদ্বৃত্ত। আপনি আসেন শাকসবজি, মাছ, চাষ সবগুলির মধ্যে আজকে এই দেশ উদ্বৃত্ত। আপনি আসেন পার ক্যাপিটা ইনকাম, মানুষের জীবনের গতিধারা কোথায় চলে গেছে। দারিদ্রের হার আসেন চিত্র দেখেন,
দারিদ্র আজকে কোথায় নেমে এসেছে। তারপরে আপনি আসেন প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে এই দেশে তিনি সর্বপ্রথম একটা প্রচলন করলেন, বিশ্বে বিরল বছরের প্রথম দিন ছেলে মেয়েদের হাতে বই পৌঁছে দেওয়া, উপবৃত্তি দেওয়া। প্রত্যেকটা প্রাইমারি স্কুল, আমি আমার নির্বাচন এলাকা দিয়ে বলতে পারি, এটা বাংলাদেশ সব জায়গায়, সবগুলো পাকা ভবন, যেগুলো আগে টিনের ঘর সাইড তল এমনি বসে বসে পড়তো। সরকারি শিক্ষকদের সরকারিকরণ করা হয়েছে, তাদের জীবনে একটা প্রোটেকশন আছে। আসেন হাই স্কুল গুলো, আমি আমার নির্বাচন এলাকায় আমি আপনার বলতে পারি, আপনার স্যার আমার শেষ করতে সবকটা হবে, হাই স্যার। স্কুল 4 তলা ভবন, আপনি বাকি একটু নাই। স্যার আপনি একটু তারপরে ক্লোজ আপনি করেন আসেন স্যার, আমরা কিন্তু ওই জায়গায় যাবো স্যার। একটু একটু স্যার হ্যাঁ, আপনি শেষ করেন, আপনি একেবারে শেষের দিকে একটু বলেন স্যার, আমরা ওনাদের কাছে যাবো, আবার আসবো, যেহেতু আমাদের লাইভ টাইম প্রোগ্রাম আমি আছে। যেটা বলছি যে আমার আমার স্যার কথা শেষ করি। সুতরাং উন্নয়নের সার্বিক দিক থেকে ধরেন বিশ্বের আন্তর্জাতিক সংস্থাগুলো আজকে এই যে ধরেন জাতিসংঘের ঘোষিত মানে সহস্রাব্দের লক্ষ্যমাত্রা, এটা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা অর্জন করি। আজকে টেকসই উন্নয়নের মানে মানে আপনার সাস্টেনেবল ডেভেলপমেন্ট, সেটারও কার্যক্রম নিয়ে প্রথম পঞ্চম পঞ্চবার্ষিকী, ষষ্ঠ পঞ্চম, সপ্তম পঞ্চমের, এখন অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা বদ্যি প্ল্যান হচ্ছে। সুতরাং এইসব ঘটনাগুলিকে সামনে নিয়ে তারপরে এই ধরেন সারা বিশ্বে একটা এত বড় মহামারী, এই মহামারীতে পৃথিবী দেখেন খোদ আমেরিকার থেকে শুরু করে প্রত্যেকটা দেশ শেখি, এখানেও আমরাও অত্যন্ত শেখি, কিন্তু আল্লাহর রহমতে খুব সফলভাবে, অত্যন্ত সফলভাবে তিনটা মোকাবেলা করছেন, বাকিটা আল্লাহর রহমত। কিন্তু এইসব অবস্থাগুলিতে মানুষকে প্রণোদনা দিচ্ছেন, শিল্প চালু রাখি। ধন্যবাদ স্যার আপনাকে। আপনার কাছে আমরা আবার আসবো। আপনার আপনার বক্তব্য স্যার আপনার নিলাম আমরা এ পর্যায়ে। আহ, আপনার স্যার আনমিউট করেন, আপনার মিউট করা আছে, আহ, একটু আনমিউট করে নেন, এখনো মিউট করা আছে। হ্যাঁ, পৃথিবীর এবং ইতিহাসে এটা খুব বিরল, আপনি তাকান। হ্যাঁ স্যার, এবং আপনি একটু কাইন্ডলি শেষ করেন, এরপর আমরা স্যার অন্য জায়গায় আসি যে আবার আপনার কাছে। যে জীবনের দর্শন, তার যে জীবনের উদ্দেশ্য, এটা তিনি প্রতিফলন করছেন। তিনি আপনার সাউন্ড স্যার আবার করা। স্যার আপনি আপনি একটা কথায় শেষ করেন স্যার, আপনার কাছে আবার আসবো, আপনার কাছে আবার আসবো স্যার, আপনি একটু শেষ করেন আমরা। 23 সালের মধ্যে বাংলাদেশের মানে আপনার এই বাংলাদেশকে পৃথিবীর উন্নত দেশের একটা সিঁড়িতে নিয়ে যাওয়া, আল্লাহর রহমতে এই দুর্যোগ কাটিয়ে গেলে, এই দুর্যোগটা কাটিয়ে গেলে আল্লাহর রহমতে আমার বিশ্বাস তার নেতৃত্বে সুদৃঢ়ভাবে এদেশ এগোবে, এবং তিনি সেখানে আত্মপ্রত্যয়ী, তিনি নিজে, তার মনোবল আছে। একটা মানুষের জন্য, একটা দেশের জন্য, আমি একটা কথা বলে শেষ করব, একটা দেশের জন্য যে জিনিসগুলির দরকার, একটা দেশের জন্য মানুষের সামনে আদর্শের দরকার, নেতৃত্বের দরকার। আমাদের সামনে একটা মস্ত বড় আদর্শ আছে, জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্ন। সেই আদর্শ নিয়ে শেখ আর তার পেছনে নেতৃত্ব লাগে, নেতৃত্ব আছে শেখ হাসিনা। এই দুটা জিনিস আমাদের আছে, একটা দেশ আছে, দেশের সামনে বঙ্গবন্ধুর আদর্শ আছে, আর তার সর্বোপরি নেতৃত্ব আছে জননেত্রী শেখ হাসিনার। সেই নেতৃত্বে ইনশাল্লাহ আমরা এই দেশকে সমৃদ্ধ সোনার বাংলা হিসেবে গড়ে তুলতে পারব। ধন্যবাদ স্যার। অধ্যাপক আলী আশরাফ, মাননীয় সংসদ সদস্য এবং সাবেক ডেপুটি স্পিকার, আপনি অত্যন্ত দীর্ঘভাবে যে বিবরণ দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগের সেই 70 এবং তার আগের থেকে এ পর্যন্ত ঘটনা প্রবাহ অত্যন্ত সুন্দরভাবে বলেছেন। ইতিহাসের সাক্ষী হিসেবে স্যার আপনার এটি যে বক্তব্য, সেটি আজকে যারা ভোরের কথা সংযুক্ত আছেন তারা এটি শুনেছেন, এবং তারা নিজেদেরকে এতে আমি মনে করি যে তাদেরকে আর উন্নত করেছেন এই তথ্য সংগ্রহের ক্ষেত্রে। আমাদের সাথে সংযুক্ত হয়েছেন যারা ফাইজুল হক রাজু, আওয়ামী লীগ নেতা, এবং শেরেবাংলা কে ফজলুল হকের দৌহিত্র। ফাইজুল ভাইকে আমরা স্বাগত জানাচ্ছি। ইতিমধ্যে আমাদের সাথে অনেক আগে থেকেই সম্মানিত সাবিনা আক্তার তুহিন সংযুক্ত আছে। আমি সাবিনা আপাকে এ পর্যায়ে আলোচনায় অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। সভাপতি ঢাকা মহানগর উত্তর যুব মহিলা লীগ এবং সাবেক সংসদ সদস্য। আমাদের যেহেতু সময় নির্ধারিত, আপাকে একটু বলবো সময়ের দিকে খেয়াল রেখে যে কথাটি আবার আলোচনায় একটু বলি, যে মাননীয় প্রধানমন্ত্রী আছে বলি আজকে দেশ অগ্রগতিতে আছে, দেশে সন্ত্রাসবাদ নেই, দেশে সবকিছু মিলিয়ে এখন সবচেয়ে মূল্যবান হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে। বাংলাদেশ আজ অপার বিস্ময়ের দেশ, এশিয়ার আমরা ইমার্জিং টাইগার। সবকিছু মিলিয়ে স্বাস্থ্য, শিক্ষা,
আমাদের গত পরশুদিনে আমাদের রিপোর্ট, তাতে আমাদের শিক্ষার হার 74.77, এবং এই মুহূর্তে আমি দেখছিলাম যে বান কি মুন একটি রিপোর্ট দিয়েছেন, তাতে বলা হয়েছে যে বাংলাদেশ এই পরিবেশ রক্ষায় অর্থাৎ জলবায়ু রক্ষায় বাংলাদেশ সবচেয়ে অগ্রগতি অর্জন করেছে। সবকিছু মিলিয়ে মাননীয় প্রধানমন্ত্রী সম্পর্কে বলার আমার ধৃষ্টতা নেই, কারণ সাবিনা আপা অনেক কাছের থেকে তাকে দেখেছে। সেই 2004 সালের 21শে আগস্টের গ্রেনেড হামলার প্রত্যক্ষ সাক্ষী, সব অভিজ্ঞতা তার আছে। মাননীয় প্রধানমন্ত্রী সম্পর্কে আজকে তার এই জন্ম মাসে আলোচনায় অংশগ্রহণ করার জন্য সাবিনা আক্তার তুহিন আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। আপনারা এখানে আমার অতিথি হিসাবে উপস্থিত আছেন, আমার অত্যন্ত প্রিয়, যার এলাকায় আমি নির্বাচন এলাকায় গিয়েছি, বক্তৃতা করেছি, আমাদের আলী আশরাফ ভাই অত্যন্ত জনপ্রিয় নেতা, তিনি অত্যন্ত বিজ্ঞ পার্লামেন্টারিয়ান। আমি অত্যন্ত এমপি সাহেবকে অত্যন্ত শ্রদ্ধা করি। আর এখানে আমাদের সঙ্গে রাজপথে আমাদের সঙ্গে সবসময় দেখা হয় আমাদের ফাইজুল রাজু ভাই এখানে আমাদের মাঝে আছেন। আমাদের সাবেক মেয়র নাসির সাহেব মনে হয় যুক্ত হয়েছিলেন, দেখেছিলাম, হয়তো এখন আছেন কিনা। যাই হোক, যারা আছেন, এবং আপনি খুব সুন্দর করে, নাসির ভাই সবসময় আপনি খুব সুন্দর করে আপনি সঞ্চালনা করেন, অনেক তথ্য আপনার কাছ থেকে জানা যায়। আপনাদের সকলকে ধন্যবাদ। আমি বঙ্গবন্ধু এবং মাননীয় প্রধানমন্ত্রী, আমি সেই না বলতে গেলে আসলে অনেক বলা, সময়ের স্বল্পতা হয়তো আমি আমি বলতে গেলে এই প্রোগ্রাম শেষ হয়ে যাবে। তো বঙ্গবন্ধুর জন্ম হয়েছিল সারা আমাদের পরাধীনতার আমরা যখন শেষ নবাব সিরাজউদ্দৌলার আমরা যে আম্রকাননে যে পরাজয় দেখেছিলাম, যে চক্রান্ত দেখেছিলাম, সেখানে চক্রান্ত যেমন ব্রিটিশরা করেছিল তেমন চক্রান্ত ছিল এ দেশের কিছু দালালেরা, যারা আমাদেরকে পরাজয় নিশ্চিত করেছিল। সেই সিরাজউদ্দৌলাকে কিন্তু আমাদের বাঙালিদের মধ্যে কারো কারো চিনতে দীর্ঘ সময় লেগেছে, কিন্তু আমাদের সেই শত বছরের সেই বাঙালির পরাধীনতার জিনজির থেকে আমাদের মুক্তির জন্য একজন মহামানবের প্রয়োজন ছিল, যে মহামানব শৈশব কৈশোরী প্রমাণ রেখেছিলেন তিনি হবেন বাংলাদেশ নামক একটি রাষ্ট্রের জনক, যিনি তার জীবনের শুরুতেই সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছিলেন। তিনি শিশু বয়সী প্রতিবাদ করেছিলেন, তিনি অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছেন, তিনি ব্রিটিশের বিরুদ্ধে কথা বলেছেন, তিনি পাকিস্তানের বিরুদ্ধে কথা বলেছেন, তিনি ভাষার পক্ষে কথা বলেছেন, তিনি তার জীবনের প্রতিটি মুহূর্তে তিনি বারবার কারাগার করেন। তিনি আমার পিতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এমন একজন নেতা যিনি বাংলাদেশের প্রতিটি মানুষকে এক করতে পেরেছিলেন, সমস্ত মানুষকে ঐক্যবদ্ধ করে। সেই আমাদের হাতে কিন্তু অস্ত্র ছিল, আমাদের ঐক্যবদ্ধ হাতগুলো, সেই হাতগুলোকে ঐক্যবদ্ধ করে বাংলাদেশটাকে স্বাধীন করতে সক্ষম হয়েছিলেন, সেই স্বাধীনতা এনেছিলেন। তিনি স্বাধীন করার পরই তিনি যখন বাংলাদেশে ফিরে আসলেন, তিনি কিন্তু ভারতে গেলেন। এনে ব্রিটিশ রাজনীতিবিদ এবং কলামিস্ট সিরিল ডাল এবং লর্ড ফেয়ারব্যাঙ্ক বলেছেন শেখ মুজিবের রাজনৈতিক সাফল্য অতুলনীয়, সামরিক জান্তার বিরুদ্ধে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন। তিনি যদি যথাসময়ে দেশে না ফিরতেন তাহলে মৃত্যু পক্ষের বিদেশি সৈন্য বাংলাদেশে থেকে যেত। এত দ্রুত সারা বিশ্বের স্বীকৃতি বাংলাদেশ পেত না, যেটা বঙ্গবন্ধু এসেছিলেন বলে সম্ভব হয়েছিল। তার যুদ্ধ বিধ্বস্ত অর্থনীতি এত দ্রুত উন্নতি লাভ করতো না। গৃহযুদ্ধ দেশটি বায়াফার মতো অবস্থা হতো, এটা কিন্তু সেই ব্রিটিশ রাজনীতিবিদ কলামিস্টরাই বলেছেন। আমরা যদি পিছনের দিকে তাকাই, যেখানে চক্রান্ত কথা, আমরা 74 নিয়ে আপনার এই আলোচনাটা, সেই 74 কে যদি আমরা দিকে তাকাই, সেখানে হয়েছিল এক চক্রান্ত সৃষ্টি হয়েছিল, দেশব্যাপী 74 বন্যা হলো। সেই বন্যা একে তো, এবং আমেরিকার মার্কিন যে খাদ্য যে সরবরাহ চুক্তি সেটা পালন না করা এবং ষড়যন্ত্র করে দুর্ভিক্ষকে শেখ হাসিনার জন্মদিন বিষয়টাই আলোচনায় একটু হাইলাইট করবেন কাইন্ডলি, কারণ 74 বয়সে মাননীয় নেত্রীর এবার 74তম জন্মদিন, এবার সেটাকে একটু হাইলাইট করা যদি বিনীত অনুরোধ। 74তম জন্মদিন, সরি। যাই হোক, সে সময় কিন্তু আমি তারপরে সেটা পিছনে আমি 74-এ যাই, এই কারণে তখন কিন্তু মার্কিন আপনার তরি যে আপনার সেখানে খাদ্য সরবরাহের কথা ছিল, সেখানে কিন্তু মার্কিনিরা তারা কিন্তু তাদের চুক্তি
পালন করেনি, এবং তারা কিন্তু আমাদের স্বাধীনতা যুদ্ধ স্বীকৃতি দিতে তারা কিন্তু অনেক চক্রান্ত করেছিল, এবং সেই চক্রান্তই কিন্তু ৭৫ সৃষ্টি হয়েছে। আমরা যদি দেখি এই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি তার সেপ্টেম্বর ২৮ তারিখে মাননীয় প্রধানমন্ত্রীর জন্মদিন, আর আমাদের ৭৪টি বছর তার এই আমরা যদি পিছনের দিকে তাকাই, অনেক রাজনৈতিক ব্যক্তির কন্যারা ক্ষমতায় কিন্তু সরাসরি ভাবে প্রত্যেক সূত্রে এসেছে, কিন্তু আমি বলবো যে দীর্ঘ সংগ্রামে জননেত্রী শেখ হাসিনা দীর্ঘ সংগ্রামের মধ্যেই তিনি তার জায়গাটি তৈরি করেছেন। যখন দেশে দুর্যোগ চলছিল, বঙ্গবন্ধু হত্যার পর বাংলাদেশে যে অরাজকতা সৃষ্টি হয়েছে, যেভাবে লুটপাটের দেশ হিসাবে প্রমাণিত, যেভাবে আমাদের দেশটিকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হচ্ছে, সেই মুহূর্তে পুনরায় দায়িত্ব নিয়ে দেশকে কলঙ্ক মুক্ত করেছিলেন আমাদের জননেত্রী শেখ হাসিনা। জননেত্রী শেখ হাসিনা তিনি ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন, তিনি কিন্তু তার কৈশোর জীবন থেকে রাজনীতি করেছেন, মাঠে ছিলেন এবং ইডেনের সে ভিপি ছিলেন, এবং তিনি না শুধু তার পরিবার, পুরো পরিবারটাই দেশের জন্য, এবং আমি বলবো সাংস্কৃতিক অঙ্গনও তাদের একটি ভূমিকা ছিল, আমার ক্রীড়াঙ্গনও তাদের ভূমিকা ছিল। আমরা বঙ্গবন্ধুর পুত্র শেখ কামাল তিনি কিন্তু অনেকগুলা আমাদেরকে উপহার দিয়ে গেছে, আবহাওয়া উপহার দিয়ে গেছে, ক্রীড়াঙ্গনকে নতুন একটি জায়গায় নিয়ে গেছে। আজকে বাংলাদেশের মানুষকে, বাংলাদেশকে কিন্তু আসলে আমরা সেই ক্রীড়াঙ্গন ক্ষেত্র দিয়েও আমরা কিন্তু দেখতে পাই, এবং তারই ধারাবাহিকতা আমাদের জয়ন্তী শেখ হাসিনা কিন্তু ক্রীড়া প্রেমী, তিনি কিন্তু আমাদের ছেলেরা যখন খেলে তিনি মাঠে চলে যান। এমন একজন প্রধানমন্ত্রী আমরা পেয়েছেন, তিনি মানুষ হিসেবে মাটির মানুষ। তিনি কাছ থেকে, আমি ওনাকে কাছ থেকে অনেক দেখেছি। একদিন ব্যাপার মিলাদ আমরা বসে আছি, এর মধ্যে আমি নেত্রীকে বললাম, আপা আমি সবই পারি কিন্তু আমার পোলাও রান্নাটা ভালো হয় না। তো মজা করে বলতে বলতে নেত্রী বলতেছেন, তুই কালকে আসবে, আমি তোকে শিখাই দেবো। তো এই যে একটি নেত্রীর এই যে একটি ভালোবাসা, এবং সংসদে আমি একদিন দেখলাম সাজেদ আপা তার চাদরটি রেখে চলে গেছে, সবাই বের হয়ে গেলেন, নেত্রী সাজেদা চৌধুরী, আমাদের সাজেদ আপার মুরব্বী বয়োজ্যেষ্ঠ রাজনীতিবিদ, তার চাদরটি এগিয়ে নিয়ে গিয়ে তিনি তার গায়ে পড়ালেন। অর্থমন্ত্রী বক্তৃতা দিতে যে প্রবীণ মানুষ, তিনি উঠতে না পারেন, জয়ন্তী শেখ হাসিনা তিনিও কিন্তু এখন বয়োজ্যেষ্ঠ মানুষ, তারপরে কিন্তু তিনি ছুটে যান, তিনি উঠে যায় বলে বুড়ো কুকুরটাকে আমাদের উঠাতে হবে। তো নেত্রীর মানবিকতার দিক থেকে, এবং তার উনার শিক্ষককে উনি তার লাল গালিচা ছেড়ে দেয় হাটেন, এখান থেকে আমাদের অনেক কিছু মানবিকতা, শ্রদ্ধাবোধ আমাদের জননেত্রী শেখ হাসিনা থেকে এটা শিক্ষার প্রয়োজন আছে। আজকে দেখেন তার সন্তানদেরও তিনি সুশিক্ষা শিক্ষিত করেছেন। আজকে সাইবু আজিদ পুতুল অটিস্টিকের উপর কাজ করেছেন, এই শিক্ষা কাজ করছেন, দেশের সেবা করছেন, বিশ্বের মানুষের কাছে সমাজের অটিস্টিক শিশুদের জন্য কাজ করে আজকে তিনি বিশ্বে আজকে নন্দিত। এই শিক্ষাটা পেয়েছেন মায়ের কাছে, রক্তর কাছ থেকে। আমি বলবো বঙ্গবন্ধু রক্তবীজ শেখ হাসিনা, এবং শেখ হাসিনার রক্তবীজ এবং শেখ রেহান আপা তাদের রক্তবীজ, তারা কিন্তু জনগণের কল্যাণে কিন্তু তারা কাজ করে যাচ্ছে। আজকে সজীব ওয়াজেদ জয় আইসিটি সেক্টরকে এমন একটি জায়গায় নিয়ে আছে, আজকে দেখেন আমরা সবাই কিন্তু কাছে চলে এসেছি। এক সময় ডিজিটাল বাংলাদেশ নাম যখন 2008-এ দেওয়া, তখন অনেক হাসাহাসি করেছিল, বিএনপি বলেছিল কি এক নতুন নাটক তৈরি করেছে, কিন্তু সেই ডিজিটাল বাংলাদেশের সুবিধা কিন্তু তারাও নিচ্ছে, তারা অবশ্য সেটা অপকর্ম হিসেবে ব্যবহার করছে। তারা কিন্তু স্কাইপের মাধ্যমে দেশে অরাজকতার চক্রান্ত করে, তারেক জিয়া ফোন আলাপ আমাদের ফাঁস হয়, শুনতে পাই সেখান থেকে যে দেশে লাশ দরকার, তারা লাশের রাজনীতি করে। ছাত্ররা আন্দোলন করলে সেখানে তারা যখন ন্যায্য অধিকার নিয়েও কথা বলে, সেখানে সরকারের সঙ্গে আলাপ আলোচনা চলতেছে, কিন্তু সেই মুহূর্তে তারা লাশ উপহার চায়, কারণ তাদের রাজনীতি হচ্ছে লাশের রাজনীতি। তারা সবসময় প্রোপাগান্ডা ছড়ায়, একবার ছড়ালো কি পদ্মা সেতুতে লাশ লাগবে, গলা নেবে, এগুলো কিন্তু ফেসবুকে, সোশ্যাল মিডিয়ায়, বাঁশের কেল্লা সহ কয়েকটি মিডিয়া এই ধরনের। আরে মানুষের রক্ত দিয়ে কখনো এই বিংশ শতাব্দীতে পার করে এখন মানুষের লাশ দিয়ে কোনো ব্রিজেরই হবে এখন এই ধরনের কথা। যেমন ৭৪-এ যে জিনিসটা, আমি ৭৪-এ ফিরে যাই, ৭৪-এ আপনার জাল পরিয়ে যে বাসন্তী নাটক সাজানো হয়েছিল, তখন সোশ্যাল মিডিয়া ছিল না, এর জন্য কিন্তু প্রকাশ পায়নি, কিন্তু এখন সোশ্যাল মিডিয়া সোচ্চার। এখন কি হয়েছে, যখনই সাভারে একটি মেয়ে
তার নাকি মাথার চুল কেটে সে বাচ্চা দুধ কিনে খাচ্ছে, মানে সরকারকে খাদ্য মানে একটি সরকারকে বেকাতে ফেলার একটি চক্র। তখন আমাদের ছেলেপেলেরা আর স্বাধীনতার পক্ষের লোকজন সেই সত্যটা সামনে আনলো। সোশ্যাল মিডিয়াতে দেখা গেল যে মহিলাকে বিএনপির লোকরা শিখিয়ে দিয়েছিল। এই ঘটনা তাদের নতুন না, তারা আমি নিজের চোখে দেখেছি। কুকুরের মাথায় টুপি দিয়ে জামায়াতের লোকজন পোস্টার করলো, নাম দিল কারো ঘাতক দালা নির্মূল কমিটি। স্বাধীনতার পক্ষের লোকদেরকে বিতর্কিত করা এবং তারা এমন সব চক্রান্ত করে এটা দেশের জন্য, এবং তারা প্রভাকাণ্ডা কিন্তু আমরা কিন্তু আসলে মিথ্যার রাজনীতিটা করি না, কিন্তু বিএনপি জামাত তারা মিথ্যা দিয়েই কিন্তু তাদের রাজনীতিটা সাজায়। কারণ হচ্ছে তাদের হচ্ছে ক্ষমতার প্রচন্ড রকম মোহ। বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন, যে সংগঠনগুলো হয়েছে তারা কিন্তু ক্ষমতাকে সামনে রেখে এই দলটা হয়েছে। তাই আজকে কিন্তু তাদের অস্তিত্বের সংকট হয়ে গেছে। আজকে কিন্তু বিএনপি কোথাও খুঁজে পাওয়া যায় না। কারণটা হচ্ছে দীর্ঘদিন ক্ষমতা না থাকলে এই দলটি খুঁজে পাওয়ার কথা না, যেটা আওয়ামী লীগের বেলায় কিন্তু হয়নি। আওয়ামী লীগ 21 বছর ক্ষমতায় না থেকেও আওয়ামী লীগ বিতর্কে থাকে, কারণ আওয়ামী লীগের আছে তৃণমূল নেতা কর্মী। আওয়ামী লীগকে মানুষ তৃণমূল থেকে ভালো এসেছে। বঙ্গবন্ধু তৃণমূল থেকে উঠে আসে একজন নেতা। বুলেটের বারুদের মধ্যে দিয়ে কোনো নেতা হয় না, ক্ষমতা দখলের মধ্য দিয়ে, ক্ষমতার মোহর মধ্যে দিয়ে কোনো নেতা হয় নাকি। আজকে দেখেন জিয়াউর রহমানের পরিবারের করুণ পরিস্থিতি, যেটা আপনার মির্জাফরের পরিবারের হয়েছে। জিয়ার মৃত্যু হয়েছে করুণ, এবং জিয়ার স্ত্রী তিনি কিন্তু অর্থ আত্মসাতের মামলায়, এতিমের টাকা আত্মসাতের মামলায় তিনি কারাবরণ করছিলেন, এবং তিনি কিন্তু বয়স্ক হিসাবে সে এটা পেয়েছে। যন্ত্র শেখ হাসিনা দয়ালু বলে, কিন্তু এটা আসলে আইনত হয় না, কারণ তিনি এতিমের টাকা লুটপাটকারী। আজকে দেখেন তার একটি সন্তান, আমি বলতে চাই না তার কিন্তু মৃত্যুটা হয়েছে কিভাবে। আজকে তার এক যা চুরির দায়ী, আজকে তার সে বিদেশে পলাতক রয়েছে, যেটা 111 সরকারের সময় করেছে। কারণ এটা হয়েছে বঙ্গবন্ধু হত্যার বেনিফিশিয়ারি ছিল জিয়াউর রহমান। তা বারবার প্রমাণ হয়েছে যখন ইন্ডিপেন্ডেন্ট অধ্যাদেশ বহাল করা হয়েছিল। ইন্ডিপেন্ডেন্ট অধ্যাদেশ করে বঙ্গবন্ধু হত্যার বিচার করা যায় না। যখন জিয়াউর রহমান বঙ্গবন্ধু হত্যাকারীদেরকে দূতাবাসের চাকরিতে পুনর্বাসন করেছিল, যখন বেগম খালেদা জিয়া বিরোধী দলে বঙ্গবন্ধু হত্যাকারীকে বসিয়েছিল, রাজনীতি করার অধিকার বাংলাদেশে দিয়েছে, তখনই কিন্তু আল্লাহর গজব তাদের উপর নেমেছে। ইতিহাস কাউকে ক্ষমা করে না। সেই বঙ্গবন্ধু হত্যাকারীর পরিণতি হয়েছে, এবং জিয়াউর রহমানের পরিবারের পরিণতি হয়েছে ঠিক মীর জাফরের পরিবারের মতো। যেমন করে মীর জাফরের কবরে নিমক হারাম কবর হিসেবে থুতু দেওয়া হয়, এমনি ভাবি এমন দিন সামনে আসবে জিয়ার পরিবারের মানুষ থুতু দিবে। কারণ হচ্ছে হাওয়া ভবন, লুটেরা ভবন করে আপনার বাংলাদেশে বিদ্যুৎ ছিল না। আজকে দেখেন আমরা কিন্তু খুব কবে বিদ্যুৎ আমরা বলতে পারি না, মানে মাসে একদিন যায় কিনা সন্দেহ। আর আগে কখন আসবে বিদ্যুৎ, মানে আসলে বুঝতাম যে না যাকে একটু আসছে, মানে বিদ্যুৎই পাওয়া যেত না। কারণ খাম্বার ব্যবসা ছিল। আর বিএনপির নেতারা কি করেছিল, গ্যাস স্টেশন, প্রত্যেকটা বিএনপির নেতার নামে একটা করে গ্যাসের ব্যবসা, কিন্তু গ্যাস উত্তোলনের ব্যবস্থা নাই, গ্যাসের মজুদ নাই। মানে তারা হচ্ছে লুটপাট করতে হবে বিএনপির নেতাদেরকে গ্যাস স্টেশন দিয়ে গাড়িতে গ্যাস দেওয়ার ইতিহাস। এটা এই ধরনের কাজ একমাত্র বিএনপির পক্ষে সম্ভব হয়েছে। কি হলো, সব মিলে একটা কথাই বলবো, সেটা হচ্ছে বিএনপি রাজনৈতিক ভাবে একটি আছি কি আমি লাইনে? হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ আপনার কথা শুনছি, আপনি বলেন। ও আমার কথা শুনছেন? আচ্ছা, হ্যাঁ বলেন। বিএনপি রাজনৈতিক ভাবে যে দেউলিয়া হয়েছে, সেই দেউলিয়া তাতে তারা হয়েছে শুধুমাত্র তাদের অপরাজনীতির কারণে। মানুষের আজকে বেগম খালেদা জিয়া যেদিন গ্রেপ্তার হলেন, আন্দোলন সংগ্রাম কিন্তু করতে পারেনি। কেন করতে পারবে? কারণ হচ্ছে তাদের তৃণমূলের নেতা কর্মী নেই, তাদের বিশ্বস্ত কর্মী নেই। যন্ত্র শেখ হাসিনাকে 111 যখন গ্রেপ্তার করা হয়, আমরা সেখানে কোর্ট কাছারিতে গিয়েছি, আমরা সেখানে প্রতিবাদ করেছি, গাড়ি আটকে দিয়েছিলাম, সেখান থেকে আমাদের কয়েকটি মেয়ে গ্রেফতার হয়েছিল, আমাকেও গ্রেফতার করেছে। আমি কি লাভ দিয়ে পরে সেখান থেকে রক্ষা পেয়েছি, এবং সাব জেল থেকে
প্রতিটি জায়গায় নেত্রী যখনই নিয়েছেন আওয়ামী লীগের তৃণমূলের নেতা কিন্তু সেদিন জয়ন্তী শেখ হাসিনার সঙ্গে ছিলেন, কিন্তু বেগম খালেদা জিয়ার ক্ষেত্রে কোনো ক্ষেত্রে কিন্তু সেটা দেখা যায়নি। তার কারণটা হচ্ছে তারা কিন্তু দেশের মানুষের কল্যাণের জন্য পরপর 5 বার চ্যাম্পিয়ন হওয়া দুর্নীতিতে ছাড়া আর কিছু অর্জন করতে পারেন নাই। বেগম খালেদা জিয়া বিদ্যুৎ দিতে পারে সরকার, খাদ্যে ঘাটতি দেশ হিসেবে বাংলাদেশকে প্রমাণ করছে। 96তে আওয়ামী লীগ খাদ্য স্বয়ংসম্পূর্ণ হলো, যে বিএনপি আবার আসলো, আসার পরে আমরা আবার সে ফিরে গেলাম। আজকে দেখেন এখন নতুন করে আজকে আমাদের মৎস্য উৎপাদনে বাংলাদেশ কিন্তু দ্বিতীয় অবস্থানে চলে আসে। করোনার সময় আমাদের দেশ এগিয়ে আছে খাদ্য উৎপাদনে। আজকে কৃষকের যেভাবে ছাত্রলীগ খাদ্য ধান কেটে দিল নির্দেশনা, সব মিলে জননেত্রী শেখ হাসিনা ৭৭,০০০ কোটি টাকা প্রণোদনা দিয়ে করোনার সময় তিনি সঙ্গে সঙ্গে মানুষের ঘরে ২৫০০ করে টাকা পৌঁছে দিয়েছিল। বিভিন্ন প্রণোদনা, মৎস্যজীবীদের জন্য প্রণোদনা আছে, আমাদের বিজিটি আছে, বিজিপি কার্ড আছে, তারপর বয়স্ক ভাতা, স্বামী পরিত্যাগ ভাতা, বিভিন্ন সামাজিক আওতায়। অমর্ত্য সেন কিন্তু এই কথাটা বারবার বলে যে সামাজিক উন্নয়নে শেখ হাসিনা সরকার ভারত এবং পাকিস্তানকে অনেক পেছনে ফেলে গেছে। আজকে বিশ্বের নেতারা, বিশ্বের মানুষ, ওবামাও বলেছেন যে বাংলাদেশে কেনিয়া গিয়ে যে বাংলাদেশে কেনিয়া এদেরকে বলেছেন যে দ্রুত অগ্রগতির জন্য বাংলাদেশ থেকে আমাদের আরো শিক্ষা নেওয়ার জন্য যাওয়া উচিত। তো সব মিলে আজকে বাংলাদেশ যে একটি রাজনৈতিক ভাবে বাংলাদেশ আজকে ম্যাজিক কন্যা হিসেবে যদি বলি জয়ন্তী শেখ হাসিনা, তিনি হচ্ছে আমাদের ম্যাজিক কন্যা এবং প্রত্যেকটি সেক্টরে বিচক্ষণতার সহিত কিন্তু নজর দিচ্ছেন। আজকে কিন্তু কৃষকের জন্য কৃষকের আপনার কৃষি উপকরণের জন্য জীবন যায় না, সে বিএনপির সময় কিন্তু 18 কৃষককে হত্যা করা হয়েছিল শুধুমাত্র সারের জন্য। আজকে সারের কিন্তু তাদের ব্যবসা ছিল, কিন্তু আজকে কিন্তু সেই জিনিসটা নেই। আগে ভর্তি বাণিজ্যের জন্য খুনাখুনি হয়ে যেত, এখন কিন্তু সব ভর্তি ইন্টারনেটের মাধ্যমে আমরা জানতে পারি। আমরা দেখেন টেন্ডার নিয়ে মারামারি খুনাখুনি ছিল, কিন্তু এই সরকার কি করেছে, টেন্ডার টেন্ডারিং এ দিয়ে দিয়েছে। আজকে আমাদের আমরা খাদ্যের স্বয়ংসম্পূর্ণ, আমাদের 100 শিল্প অঞ্চল করা হয়েছে যাতে করে আমাদের বেকারত্ব দূর হয় এবং ঢাকা কেন্দ্রিক না হয়ে আমাদের কিন্তু সারা বাংলাদেশকে কিন্তু বিস্তৃত করে, সারা বাংলাদেশকে উন্নয়নের মহাসড়কে কিন্তু নিয়ে এসেছে এবং কারিগরি শিক্ষায় কিন্তু এই সরকার গুরুত্ব দিয়েছে। আজকে যেন আমাদের রেমিটেন্স বৃদ্ধি হয়েছে, সেটার মূলেও কিন্তু সরকার কারিগরি শিক্ষার ব্যবস্থা করে বিদেশে পাঠাচ্ছে। এতে করে কিন্তু আমাদের যারা শিক্ষিত হয়ে যাচ্ছে তারা কিন্তু রেমিটেন্স বেশি পাঠাতে পারছে। আজকে আমাদের রিজার্ভ বেড়েছে, আজকে আমাদের রেমিটেন্স বেড়েছে, মাথাপিছু আয় বেড়েছে, আমাদের জিডিপি 8-এর উপরে। এটা আমার বঙ্গবন্ধুর সময়ও কিন্তু জিডিপি অনেক বেশি ছিল, যেটা বিএনপি জামাত কিন্তু ধরে রাখতে পারেন, অন্যান্য সরকারগুলো ধরে রাখতে পারে নাই। বঙ্গবন্ধুকে কলঙ্কিত করার জন্য সারা বিশ্বের যে চক্রান্ত হয়েছিল, কারণ তিনি বিশ্ব নেতা হিসেবে আবির্ভাব হয়েছিলেন। যে নেতা মৃত্যু বাহিনীকে বলতে পারেন যে আপনি আপনার সৈন্য কবে ফেরত নেবেন, তিনি একটু সাহসী এবং সারা বিশ্বকে নেতৃত্ব দেওয়া মানুষ ছিলেন। তাই বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণ সারা বিশ্বে আজকে শ্রেষ্ঠ ভাষণ হিসেবে স্বীকৃতি পায়। যে ভাষণের মধ্যেই একজন মহান নেতা, আমরা অনেক ভাষণ নিয়ে কথা বলি, কিন্তু বঙ্গবন্ধুর ভাষণের মধ্যে যদি আমরা বিশ্লেষণ করি, সেখানে একটি দেশকে স্বাধীন করার যে নির্দেশনা, একটি দেশের মানুষের কখন কি করবেন, প্রতিটি নির্দেশনাই কিন্তু তিনি তার ভাষণে এবারে সংগ্রাম, মুক্তির সংগ্রাম, মুক্তির কথা বলেছেন। তোমাদের যা কিছু আছে তাই না যুদ্ধে ঝাঁপিয়ে পড়ো, তিনি যুদ্ধে নির্দেশনা দিয়েছেন। তিনি বলেছেন তোমরা আমার ভাই, তোমরা আমার বেরেকে থাকবে। আবার হুকুম দিয়েছেন তোমরা এটা খোলা রাখবা, ওইটা বন্ধ রাখবা। তার মানে তিনি কিন্তু তখনই বাংলাদেশের রাষ্ট্রপতি হয়ে গেছেন, কারণ জনগণ তার কথা শুনছেন। শেষের দিকে আমরা জনগণ বঙ্গবন্ধুর কথা শুনেছেন, তিনি হেমলেনের বাসিয়ালার মতো যা বলছিলেন জনগণ তা শুনছিলেন এবং তা পালন করছিলেন। এরকম নেতা সারা বিশ্বে আরেকজন হবে কিনা আমি বলবো তিনি শুধু বাংলাদেশের নেতা, তিনি বিশ্বের নেতা। বঙ্গবন্ধু এবং বঙ্গবন্ধু রক্তবীজ আমি বলবো শেখ হাসিনা আরেকটি আশ্চর্যের নাম। এই তার রাত দিন 24 ঘন্টা তিনি যে পরিশ্রম করে যাচ্ছেন দেশকে দ্রুত অগ্রগতির দিকে, যে দেশটিকে হেনরি কিসিঞ্জার বলেছিল তলাবিহীন ঝুড়ি, সেই বাংলাদেশকে
আজকে বটমলেস বাস্কেট বলা বাংলাদেশকে নিয়ে এখন তারাই বলে তাদের থেকে শিক্ষা নিতে হবে। তারাই বলে যে বাংলাদেশ দ্রুত অগ্রগতি করছে। আজকে বাংলাদেশ ছিল ক্ষুধা দারিদ্র দেশ, এখন বাংলাদেশ মধ্যম আয়ের দেশ। বাংলাদেশ ইনশাল্লাহ 41 সালের মধ্যে আমরা উন্নত রাষ্ট্র দেখবো। বঙ্গবন্ধু সুইজারল্যান্ডের স্বপ্ন দেখেছিলেন। আপনার একটা কথা মনে রাখবে, স্বপ্নের মধ্যে যদি নীতি আদর্শ থাকে মানুষ কিন্তু তার গন্তব্যে ঠিকই পৌঁছতে পারে। বঙ্গবন্ধুর স্বপ্নে আদর্শ নীতি ছিল বলে তার রক্ত বীজ সে কাজগুলো সুনিপুণ ভাবে করে যাচ্ছে। আজকে নারী শিক্ষায় আপনি দেখেন, আজকে মেয়েদেরকে আজকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত বিনা বেতনে অধ্যয়ন সহ এই সরকার যে প্রকল্পগুলো নিয়েছেন, এই সাহসী প্রকল্পগুলো নিতে পেরেছেন। কারণ মাঝখানে মধ্যস্বত্বভোগী যে চোরেরা ছিল, সেই চোরগুলা কিন্তু ছিলেন একটার পর এক চুরির পথগুলা একটার পর এক বন্ধ করছে। এবং শুদ্ধি অভিযানের মধ্য দিয়ে দলের মধ্যেও যদি কেউ অপরাধী হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু তিনি ছাড় দিচ্ছেন না। তিনি জনগণকে একটা মেসেজ দিচ্ছেন, দেশকে এগিয়ে নিতে যা যা করা প্রয়োজন তিনি করে যাবেন। জয়ন্তী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। সে এগিয়ে যাওয়া দেশকে করোনা মোকাবেলা আমরা করছি, সবকিছুতে এগিয়ে নিয়ে বাংলাদেশ উন্নত রাষ্ট্র হবে এই স্বপ্নে আমরা দেখতে চাই। আমি অপরিশেষে এটাই বলতে চাই, জয়ন্তী শেখ হাসিনা উনাকে যদি আমরা ফলো করি তাহলে আমার মনে হয় আমরা পিছিয়ে থাকবো না। উনার আদর্শ নীতি নিয়ে যদি আমরা সকলে আমরা চলতে পারি তাহলে দেশটা আরো বেশি এগিয়ে যাবে। সকলকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বাংলা। ধন্যবাদ সম্মানিত সাবিনা আক্তার তুহিন, সভাপতি ঢাকা মহানগর উত্তর যুব মহিলা লীগ এবং সাবেক সংসদ সদস্য। আপনি সুন্দরভাবে বলেছেন যে কথাগুলি মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ আগাবে এবং তিনি সকল ক্ষেত্রে, শুধু অর্থনৈতিক ক্ষেত্রে না, সকল ক্ষেত্রেই আজকে উন্নয়নের রোল মডেল হিসাবে কাজ করেছেন। আপনাকে ধন্যবাদ। এ পর্যায়ে আমি অনুরোধ জানাচ্ছি জনাব ফাইজুল হক রাজু, মাননীয় আওয়ামী লীগ নেতা এবং যিনি আমাদের শেরে বাংলা একে ফজলুল হকের দৌহিত্র এবং দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতির সাথে সংযুক্ত আছেন। আমরা ইতিমধ্যে দুইজন সম্মানিত সদস্য ইতিমধ্যে আলোচনা করেছেন। আমরা দেখেছি যে মাননীয় প্রধানমন্ত্রী অদম্য অগ্রযাত্রায় দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। শিক্ষা, সংস্কৃতি, অর্থনীতি, নারীর ক্ষমতায়ন এবং বিশ্বায়ন প্রতিটি ক্ষেত্রেই তিনি অবদান রেখেছেন এবং বাংলাদেশকে এমন একটি উচ্চতায় নিয়ে গেছেন আজকে পৃথিবীর বিশ্বের বিস্ময় হচ্ছে বাংলাদেশ। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী, আমরা জানি 1975 সালের 15ই আগস্ট তার একমাত্র বোন ছাড়া সকলকে হারিয়ে যে শোকের মধ্যে তিনি ছিলেন, সেটির পরেও তিনি দায়িত্ব গ্রহণ করেছেন। তার শোককে তিনি শক্তিতে রূপান্তর করে 1981 সালের তিনি 17ই মে বাংলাদেশে এসে দায়িত্ব গ্রহণ করেছেন এবং সেই সময় থেকে প্রায় 40 বছর পর্যন্ত এই রাজনীতির সাথে সংযুক্ত আছে। উনি 1996 সালে প্রথম প্রধানমন্ত্রী হওয়ার পরের থেকে একটি টার্ম ছাড়া বাকি এই যে টোটাল 4টি টার্মে মাননীয় প্রধানমন্ত্রী দায়িত্ব পালন করছেন। তার একটি ভিশন, সেটি হচ্ছে বঙ্গবন্ধুর সোনার বাংলা প্রতিষ্ঠা করা এবং মানুষের ভাতের অধিকার নিশ্চিত করে বাংলাদেশকে পৃথিবীতে প্রতিষ্ঠিত করা। তিনি সকল ক্ষেত্রে সফল নেতৃত্ব দিচ্ছেন, সঠিক নেতৃত্ব দিচ্ছেন বলেই আজকে এই করোনার মতো মহামারীর সময়ও আমরা সঠিক পদক্ষেপ নিচ্ছি। একটু উদাহরণ আমি দিচ্ছি, আজকে পৃথিবীর কয়েকটি উদাহরণ দিচ্ছি যে বিখ্যাত ব্র্যান্ড ভিক্টোরিয়া সিক্রেট দেউলিয়া ঘোষণা হয়েছে। বিখ্যাত চেইন যারা তাদের আউটলেটগুলি বন্ধ করে দিয়েছে। 118 বছর পুরানো আমেরিকান জেসি পেনি 224টি স্টোর তারা বন্ধ করেছে। বিখ্যাত পারফিউম ব্র্যান্ড শ্যারেন, রোলেক্স তারা বন্ধ করে, এরকম অনেকগুলি পৃথিবীর 100টি বড় বড় কোম্পানি বন্ধ হয়ে গেছে। ব্রিটেন কিছুদিন আগে ঘোষণা করেছে যে তারা অর্থনৈতিক রেসিশনের মধ্যে আছে এবং ইউরোপের আমি জানি যে অর্থনৈতিক উন্নয়ন ইতিমধ্যে নেগেটিভ এফেক্টে চলেছে। সবকিছু মিলিয়ে আমরা বাংলাদেশ কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এখনো অত্যন্ত সুন্দরভাবে, একটি মানুষও কিন্তু এই করোনাকালীন সময়ে না খেয়ে মারা যায় নাই। সবকিছু মিলিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর এই যে সঠিক নেতৃত্ব, ক্যারিজমেটিক নেতৃত্ব, সেটি দিয়ে কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি। আমরা সৌভাগ্যবান যে বঙ্গবন্ধু কন্যা আমাদের নেতৃত্বে আছে এবং আমাদের সবচেয়ে মূল্যবান জিনিস হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্ব। এই নেতৃত্ব আমাদের অগণিত সময়ের জন্য থাকবে, আছে এবং তিনি স্বপ্ন দেখেন, তিনি স্বপ্ন দেখান এবং স্বপ্ন বাস্তবায়ন করেন। আজকে মাননীয় প্রধানমন্ত্রীর সেই জন্ম মাস সেপ্টেম্বর মাস, তার বিষয়ে আলোচনা করার জন্য ভোরের পাতা যারা সংযুক্ত আছে আমাদের দেশ বিদেশে
তাদের উদ্দেশ্যে বলার জন্য আমি আপনাকে অনুরোধ জানাচ্ছি। আর তার আগে আমি আজকের এই ভোরের পাতার যে ডক্টর আমরা ইরতিজা হাসানকে ধন্যবাদ জানাই, যিনি এটির পরিকল্পনা ও নির্দেশনায় আছেন, ভোরের পাতার সম্পাদক। তাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং স্যার চলে যাবেন, তাকে আমরা শ্রদ্ধা এবং ধন্যবাদ জানাচ্ছি স্যার আপনি সংযুক্ত হওয়ার জন্য। তো এ পর্যায়ে আমি রাজু ভাইকে, ফাইজুল হক রাজু ভাইকে আলোচনায় অংশগ্রহণ করার জন্য বিনীত অনুরোধ যাচ্ছে এবং আপনার বক্তব্যের মাধ্যমে আমরা আজকের এই সংলাপ পর্ব শেষ করব। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে নাসির ভাই। আপনার মাধ্যমে এখানে ভোরের পাতা এবং ভোরের পাতার অগণিত দর্শকদেরকে শুভেচ্ছা এবং সালাম। আপনারা হয়তো জানেন না, আমি হসপিটালে আছি আইসোলেশনে। ইচ্ছা করেই আমার জ্বর ছিল, তো আমি সেফ সাইডে থাকার জন্য হসপিটালের ভিআইপি কেবিন থেকে কথা বলছি এখন। তো সর্বপ্রথমে শ্রদ্ধেয় আমাদের প্রফেসর আশরাফ সাহেব, যিনি আমাদের লিডার, উনি আমার বাবার সঙ্গে রাজনীতি করেছেন, সেই একটা সম্পৃক্ততা আছে পারিবারিক, সেই জন্য ওনাকে আমি আমার ব্যক্তিগত শ্রদ্ধা সম্মান জানাচ্ছি। পাশাপাশি আমার ছোট বোন, রাজপথের মারমুখী নেত্রী, সাবেক সংসদ সদস্য সাবিনা তুহিন, ওকে আমার সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমরা জানি যে মাননীয় নেত্রী 74 এর কাছাকাছি এখন এই মুহূর্তে। তো আমি একটা ব্যক্তিগত একদম সত্য ঘটনা দিয়ে বলছি। এই 2007 সাল, তখন সেনা শাসিত সেনা সমর্থিত সরকার রাষ্ট্র ব্যবস্থায় তখন আসেনি। তো একদিন সকালে আমার বাবা আমাকে ফোন করলেন। ওই বছর উনি মারা গেছেন, 2007 সালে। মারা যাওয়ার কিছুদিন আগে আমাকে ফোন করলেন। ফোন করলে বললেন যে আমেরিকান এমবাসি থেকে ওনাকে ইনফরমেশন দেওয়া হয়েছে যে তোমাদের নেত্রীকে অ্যারেস্ট করা হবে। তা আমি কথাটা শুনে একটু বিচলিত, বললো তুমি কাইন্ডলি কনভে করো মেসেজটা, আমার ফোন তো রেকর্ড হয়, তুমি এটা নেত্রীকে তোমার মেসেজটা করো। তো আমি নেত্রীর ব্যক্তিগত যে গ্রামীণ ফোন ছিল 017115200, ওই নাম্বারে আমি কল করলাম। নেত্রী আমি ফোন করলে মাঝে মাঝে ধরতেন। তো আমি রাজু বললে উনি চিনে ফেলতেন। তো বললাম যে নেত্রী সালামালাইকুম, সকালবেলা আপনাকে ফোন করলাম, বলে আবার একটা মেসেজ দিয়েছে, আপনাকে জানানো দরকার। বলে কি বলো বলো। তাই আমি বললাম যে এরকম নেত্রী আপনাকে 2-1 দিনের ভিতরে নাকি অ্যারেস্ট করতে পারে। তো বললো সেটা আমিও শুনছি, কি আর করা। তো সেদিন কিন্তু আপনার 16 তারিখ, তো সরি সেদিন 14 তারিখ ওনাকে অ্যারেস্ট করা হলো 16 তারিখে। তো উনি আমাকে একটা কথা বললো, দেখো রাজু, যা কিছুই ঘটুক, আমি কার মেয়ে আর আমার শিকড় কোথায়। অর্থাৎ উনি বোঝাতে চাইলেন যে আওয়ামী লীগের শিকড় অনেক গভীরে। বলে চিন্তা করো না, কাজ করে দাও। এই 2-3টা কথা বলে উনি নিজেই ফোনটা লাইনটা একটু পরে কেটে দিলেন। তারপরে তো 19 তারিখ আসলো জুলাই, আমার বাবাও মারা গেলেন, এই উনি নেত্রী অ্যারেস্ট হলেন। যাই হোক, সেটা একটা মনে একটা দাগ কেটে আছে। তারপরের ঘটনা কিছু বলি। তখন আমরা এই জিল্লুর রহমান সাহেবের চাচার বাসায় যাওয়া আসা করি, সেখানে পাপন ভাই আমাদেরকে হেল্প করে। আমরা কয়েকজন যাই এবং আইবি রহমান না থাকা জিল্লুর রহমান সাহেবের সেই অবস্থা আমরা সকলেই জানি। তো আমি মনে হয় সম্ভবত ইতিহাসের একজন ক্ষুদ্রতম আওয়ামী লীগের নেতা বা নিম্ন পর্যায়ের কোনো কর্মী যিনি ইনিশিয়েটিভ নিয়েছিলাম নেত্রীর জন্মদিন উপলক্ষে একটা বিশাল একটা প্যান্ডেল করে ওখানে জন্মদিন পালন করে। সেদিন ছাত্রলীগ, যুবলীগ, মূল আওয়ামী লীগ কেউকে আমি কাছে পাইনি, নিতে পারিনি। আমি সেদিন জিল্লুর রহমান সাহেবকে রাজি করালাম, বললো যে বাসার নিচে প্যান্ডেল করবা। আমি বললাম বাসার নিচেই প্যান্ডেল করবো, আইভি টাওয়ারের নিচে। বলে করো করো, আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না। আমি বললাম চাচা কোনো টাকা পয়সা লাগবে না, আমরা জোগাড় করছি, এখানে শুধু হুজুররা দোয়া হবে। তো বিশাল করে ওখানে ব্যানার লাগালাম যে কারান্তরীণ নেত্রীর মুক্তি চাই এবং তার জন্মদিন পালন। এবং সেখানে আমি অনেককে দাওয়াত করলাম। অ্যাটেন্ড করলেন মেজর জেনারেল সুবেদ আলী মিয়া, কুমিল্লার নেতা, আর আমাদের প্রয়াত নেত্রী সাহারা খাতুন। কেন্দ্রীয় 2জন নেতা নেত্রীকে আমি হাজির করতে পারলাম। আমার কাছে এখনো ছবি আছে, আমার ফেসবুকে দেওয়া আছে। এবং ওখানে আমি ওই আমাদের ওলামা লীগের 2-1 নেতাকে ডেকে ইয়ে করলাম, মোনাজাতের ব্যবস্থা করলাম এবং প্রায় 100-150 আমাদের নেতা কর্মীরা হয়ে গেল। তো জিল্লুর রহমান সাহেব নিচে সেখানে প্রধান অতিথি থেকে বক্তৃতা করলেন। এর কিছুক্ষণ পরেই আমার কাছে ফোন আসলো গোয়েন্দা সংস্থাদের কাছ থেকে। 2 দিন পরে আমাকে ডিজিএফআই তে ডাকলো এবং আর কেউ নয়, ব্রিগেডিয়ার জেনারেল বারি সাহেব আমাকে ডেকে নিয়ে বললেন যে আপনি যেই পরিবারের সন্তান, আপনি যেই পরিবারের লোক, আপনার পক্ষে কি এসব করা সাজে। অর্থাৎ উনি আমাকে আকার ইঙ্গিতে যা করছেন তা ভালো করেননি, এই ধরনের কাজ ভবিষ্যতে আর করবেন না। এই একটি ব্যক্তিগত অভিজ্ঞতা। যাই হোক, সেদিন নেত্রীর জন্মদিন পালন হয়েছিল সারা বাংলাদেশে শুধু কাগজে কলমে, কিন্তু আনুষ্ঠানিকভাবে
আমি এই ক্ষুদ্র রাজু একে ফায়াজুল হক সেদিন এটার না, সঙ্গে এটা ঠিক না রাজু ভাই, কেন? সেই সময় আমিও করছিলাম নেত্রী জন্মদিনে। জিল্লুর রহমান সাহেবকে রেখে মানে জি- আমাদের জিল্লু ভাইকে রেখে প্রথম প্রোগ্রাম করছি বাংলাদেশে। আমি আগস্ট মাসে জনসভা করছিলাম শাহালি থানার মাঠে, যেখানে সেপ্টেম্বরে। কয়েক হাজার লোক করছিলাম। আগস্ট সেপ্টেম্বর পরে, আগস্টে আগে এসছে। 15 আগস্টের কিন্তু প্রোগ্রাম করলাম। জন্মদিনের দিন শোনে, জন্মদিনের দিন জন্মদিনের দিনও নেত্রীর সুদর্শন এখানে ওপেন রাজু ছোট ছোট করে দেখো কথা হ্যাঁ বলে যান। মানে এটা 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 একটা বিরল ঘটনা তো, কারণ ওই দিন হ্যাঁ, এটা বিরল অবশ্য, অনেকেই করে নাই। তারিখটা হ্যাঁ। জি 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 তারিখটা বলেন, মেনটেন করা, এটা কোনো, এটা একটা আবেগ, এটা একটা আবেগের জায়গা। সেটাই বলছিলাম লিডার, ওই যে ওরকম একটা ব্যাপার সেই সময় সাহস করা খুব কঠিন একটা ব্যাপার ছিল, কারণ পরবর্তীতে কি হয়, কারণ আপনি তো অনেক কিছু বললেন, তো পরিস্থিতি অনেকটা ওরকম ছিল যে খুব একটা মানে ফেভারেবল কোনো কন্ডিশন ছিল না যে কিছু করতে চাইলেই করতে পারা, বিচ্ছিন্নভাবে অনেক কিছুই সম্ভব করা। তো সেটা বললাম। তো যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছি যে আজকে যেই প্রসঙ্গটি আসছে সেটা খুবই মূল্যবান, যে সব কিছু ছাপিয়ে একজন শেখ হাসিনা, উনি সত্যিকার অর্থে কিন্তু সেই ফিনিক্স পাখির কিন্তু প্রকৃত উপমা। কারণ এরকম ফ্রম দি অ্যাশেস ফ্রম স্ক্র্যাচ, যেখান থেকে উনি একদম পতিত হয়েছিলেন এবং জীবন মৃত্যুর একটা সন্ধিক্ষণে ভাগ্যের এক বিশাল কৃপায় বেঁচে যাওয়া, এবং সেখান থেকে উত্থান, এবং সেখান থেকে শুধু উত্থান নয়, একটা একটা টোটাল একটা জনগোষ্ঠীকে, একটা জনপদকে, একটা দলকে, একটা নিষ্পেষিত একটা তার যে দলীয় প্রতিষ্ঠান, নেতাকর্মী লক্ষ লক্ষ কোটি কোটি, তাদেরকে সকলকে ঘুরে দাঁড়ানোর যে এই যে নিজে সহ পরিবার সহ যারা জীবিত ছিলেন বা রক্ষা পেয়েছেন তাদেরকে নিয়ে, আত্মীয় স্বজনদেরকে নিয়ে এক মহা কর্মযজ্ঞ, এটা হারকুলিয়ান টাস্ক। এবং এরকম একটা হারকুলিয়ান টাস্ক, এরকম একটা রীতিমতো নর্মাল একটা জায়গায় তাকে দাঁড়িয়ে তাকে নেতৃত্ব দিতে হয়েছে, তাকে আসতে হয়েছে পরতে পরতে লড়াই করে, সংগ্রাম করে, যুদ্ধ করে। তো আজকে তাই সর্বপ্রথমে আমাদের মনে হয় সকলের উচিত মহান আল্লাহ তাআলার কাছে আমাদের করুণা এবং আমাদের কৃপা জানানো, যে নেত্রীকে উনি হায়াত দারাজ করেছেন। তো তার উপর অত্যাচার হয়েছে, ষড়যন্ত্র হয়েছে, বঙ্গবন্ধুর উপর তো এক ষড়যন্ত্র এবং এক খেলায় খতম সব, কিন্তু নেত্রীর উপর কিন্তু মুহুর মুহুর ষড়যন্ত্র, মুহুর মুহুর সেই আক্রমণ, সেই চিটাগাংয়ের সেই আক্রমণের টিএইটে, তারপরে ট্রেনে, বাসে, গাড়িতে, চলার পথে, এবং সর্বশেষ 2004 সালের 21শে আগস্ট একদম সমূলে বিনাশ করে দেওয়া, দুনিয়া থেকে সরিয়ে দেওয়া, এসব কিছু হয়েছে, কিন্তু বারবার উনি রক্ষা পেয়েছেন মানুষের দোয়ায়, সৃষ্টিকর্তার অসীম কৃপায়। কথা হচ্ছে যে এখন শেখ হাসিনা বাংলাদেশকে কোথায় নিয়ে এসেছেন, কোথায় ছিল বাংলাদেশ, এটা একটা বড় ডিবেট, বড় ডিসকাশন, একাডেমিক ডিসকাশন আসলে, কারণ এটার এত ডাইমেনশন, এত এটার এখন শাখা প্রশাখা মেলেছে, যে এটা নিয়ে কথা বলতে হলে আসলে সত্যিকার অর্থেই আপনার ইন রিয়েল টার্মস আপনাকে একাডেমিক ডিসকাশন করতে হবে, কারণ অনেক ডাইমেনশন, অনেক অনেক কিছু প্ল্যাটফর্ম। আপনি যেখানে হাত দিবেন সেখানে শেখ হাসিনার হাত পাবেন, আপনি যেখানে আপনি হাত দিবেন সেখানে শেখ হাসিনার নেতৃত্ব পাবেন, যেখানে আপনি কিছু খুঁজে বেড়াবেন বাংলাদেশের যা কিছু ভালো, তার সঙ্গে আপনি শেখ হাসিনার নামটি এখন ওতপ্রোতভাবে। আমরা তো বলে থাকি যে উনি তো অনেক আছে বঙ্গবন্ধুরকে ছাড়িয়ে গেছেন, বিকজ বঙ্গবন্ধু টাইমে ছিলেন খুবই লিমিটেড টাইম। আজকে শেখ হাসিনা ভাগ্যবান সেই দিক থেকে টাইম পেয়েছেন, আর আমরা সকলে যারা জীবিত আছি আমরা প্রত্যেকে ভাগ্যবান। যেমন আমি বঙ্গবন্ধুকে নিজে ছোটবেলায় খুব নিজের বাড়িতেই দেখেছি, ছোট ছিলাম তারপরেও দেখেছি, মৃত্যুর কিছুদিন আগেও 75 সালে ওনার জন্মদিনে মার্চ মাসে তখনও দেখেছি, কিন্তু অনেকে তো দেখেই নাই। কিন্তু আজকে আমরা শেখ হাসিনাকে দেখতে পাচ্ছি একজন বঙ্গবন্ধুর জায়গায়, ওনার অ্যাবসেন্সে আমরা কিন্তু একজন শেখ হাসিনাকে পেয়েছি। এটা যে কত বড় সৌভাগ্য এই 18 কোটি মানুষের জন্য, এটা একটা বিরাট একটা ব্যাপার আমাদের জন্য, আমাদের পরম সৌভাগ্য। আজকে যে কথাটি বলতে চাচ্ছিলাম, যে শেখ হাসিনার পাশে দাঁড়িয়ে থেকে একজন নীরব দর্শক হিসাবেও যদি আমরা সহায়তা করতে পারি, সকলকে যে নেতা হতে হবে, সকলকে যে এমপি হতে হবে,
সকলকে মন্ত্রী হতে হবে, চিফ হুইপ হতে হবে, অথবা পার্লামেন্টারি স্পিকার হতে হবে, এমন কিন্তু নয়। আমাদের একটা চিন্তা চেতনায়, আমাদের এই মননে একটা পরিবর্তন আনা দরকার। শেখ হাসিনাকে পাওয়া, এই পাওয়ার মাধ্যমে তাকে সর্বাঙ্গীন তারকে আমাদের কাজে লাগানো এবং তার নেতৃত্বের গুণাবলীকে আরো বিকাশ হতে দেওয়া এবং তাকে সেই সহযোগিতার জায়গায় দাঁড়িয়ে হাতটি মেলে দেওয়া, সেটি কিন্তু আমাদের সামনে এই মুহূর্তে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। একজন নাগরিক হিসাবে, একজন আওয়ামী লীগের ন্যূনতম কিছু স্তরের কর্মী হিসাবে। নেতা তো অনেকে আওয়ামী লীগের আছে, অনেকে অনেকভাবে শেখ হাসিনাকে হেল্প করছেন, পরামর্শ দিচ্ছেন, সহযোগিতা করছেন, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছেন, অনেক সময় ডিরেকশনও দিচ্ছেন এবং সেটা নিচ্ছেন। তবে সামগ্রিকভাবে যদি আমরা আলোচনা করি, শেখ হাসিনার জন্মদিনে, শেখ হাসিনার এই বয়সে আমরা তাকে কি দিতে পারি? হোয়াট ক্যান উই গিভ টু হার? শি হ্যাজ বিন ডেলিভারিং, শি হ্যাজ বিন গিভিং আস। আমরা ইন রিটার্ন তার জন্য কি করতে পারি? আমরা কি শুধু তার জন্য দোয়া করতে পারি? নয়, আমরা আমাদের একগ্রতার মাধ্যমে, ইউনাইটেড মুভমেন্টের মাধ্যমে, বাই বিং ইউনাইটেড, আমরা তাকে আমাদের যে এই হাতটি প্রসারিত যদি করতে পারি, ইয়েস উই আর উইথ ইউ, ওয়েদার উই গো রং ওয়ে অর রাইট ওয়ে, উই আর উইথ ইউ, তাহলেই পরে উনি ফার্ম কনভিকশন নিয়ে। কারণ দেখেন, বঙ্গবন্ধুর কিন্তু একটা জিনিস ছিল, নেতৃত্বের জায়গায় ভেরি ফার্ম কনভিকশন ছিল। উনি জানতেন যে ওনার অ্যাবসেন্সে যদি 9 মাস কেন, যদি 18 মাসও ওনাকে পাকিস্তানের অন্ধকার পোস্টে থাকতে হয়, বাংলাদেশ উড বি লিবারেটেড। ওনার অ্যাবসেন্সে বাংলাদেশ লিবারেটেড হয়ে যাবে, এই কনভিকশন ওনার ছিল। এই কনভিকশন ছিল দেখেই উনি কিন্তু বুড়ো আঙ্গুলি দেখিয়েছিলেন, উনি কিন্তু ধৃষ্টতা দেখিয়েছিলেন পাকিস্তানি সামরিক জান্তাদের বিরুদ্ধে, যে তোমরা যা করার করো, আমার দেশ স্বাধীন হয়ে যাবে ইভেন ইন মাই অ্যাবসেন্স। এই জিনিসগুলা কিন্তু আজকে আমরা শেখ হাসিনাকে সেই সাহসটি দিতে পারি শুধু, এবং সেটি দিলে পরে বাকি যে কাজগুলি আছে, দি আনফিনিশ টাস্ক, দি আনফিনিশ যে এজেন্ডা, বাংলাদেশ এগিয়ে নিয়ে যাওয়ার কাঙ্ক্ষিত লক্ষ্যে, সেই জায়গায় যাওয়ার জন্য কিন্তু শেখ হাসিনার সবচেয়ে বেশি প্রয়োজন সেই দৃঢ়চেতা একটা সাহসী একটা যোগান। সেই যোগানটা দিবে কারা? আমরা দিব। আমরা যারা নেতাকর্মীরা মাঠে আছি, আমরা যারা মাঠে কাজ করি, আমরা যারা শেখ হাসিনাকে বলি যে আমরা ভালোবাসি, আমাদের ভালোবাসার প্রতিফলন ঘটতে হবে সেই রকম এক্সটেনশন অফ কোঅপারেশন থেকে, এবং এটা হতে হবে উইথ এ ফার্ম কনভিকশন যে আমরা দিচ্ছি তো দিচ্ছি। আমার কারণ আজকে মনে করেন দেশে অনেক অনাচার হচ্ছে, অনেক কিছু ব্যত্যয় হচ্ছে, অনেক শর্টকামিং আছে, অনেক লিমিটেশন আছে, অনেক কিছু আইনানুগত হচ্ছে না, মানুষ চাচ্ছে, এক্সপেকটেশনের বাইরে চলে যাচ্ছে। কিন্তু সে জায়গায় ঘুরে ফিরে মানুষকে একটা জিনিস আশ্বস্ত করতে হবে, দেখো শেখ হাসিনা, as long as she is in the driving seat, things will not go wrong, things cannot go wrong। ঘুরে ফিরে সে একটা ইউটার্ন করবেই, সে সঠিক পদক্ষেপটি নিবে, এবং একজন নেত্রী হিসাবে, একজন মানুষ হিসাবে প্রত্যেকের একটা লিমিটেশন আছে, প্রত্যেকের একটা ড্রব্যাক আছে, সমস্ত কিছুর বাইরেও কিন্তু চেষ্টা করে যাচ্ছে। সেই সদিচ্ছার প্রতিফলন ঘটছে কিনা সেটা কিন্তু একটা বিশাল প্রশ্ন, এবং সেটাই মানুষকে আমাদের কনভিন্স করতে হবে, কনভিন্স করতে হবে কনস্ট্যান্টলি। এটার কোনো থামথামি নেই। বঙ্গবন্ধুকে নিয়ে কিন্তু অনেক মিথ্যাচার হয়েছে, অনেক ভাষা তৈরি করা হয়েছে, বঙ্গবন্ধু ভালো অ্যাডমিনিস্ট্রেটর না, ভালো লিডার, এটা না সেটা না, এসব করে কিন্তু মিসলিড করা হয়েছে, এবং এই মিসলিডের সুযোগ নেওয়া হয়েছিল। কিন্তু সেই দিন দেখেন, মোস্তাক তো আর কোনো নির্বাচিত রাষ্ট্রপতি ছিল না, উপরাষ্ট্রপ্রধানও ছিল না, কিন্তু মোস্তাক সকালবেলা কি করছিল? ফোন করে খুনিদের 2-3 জনকে ডাকছিল, রশিদ, ডালিম, শুনো তাড়াতাড়ি ক্যান্টনমেন্টে যাও, গিয়ে অ্যাপ্রুভাল নিয়ে আসো 3 জেনারেল, অর্থাৎ 3 চিফের, তাহলে আমি পাকাপোক্ত হই, আমার যদি পাকাপোক্ত না করো তোমাদের জাহাজ হয় না। ওরা তখন 3 জন গেল, ওই 2-3 জন গেল 3 সেনাপ্রধানের কাছে, গিয়ে তাদেরকে বাংলাদেশ বেতারে নিয়ে আসলো ধৈরা, শফিউল্লাহ সাহেব, তারপরে এয়ারফোর্সের যিনি ছিলেন, আর ওনার নাম কি, নেভির এই MH খান সাহেব, তাদেরকে নিয়ে আসলেন কোথায়? সেটা বাংলাদেশ বেতারে। সঙ্গে কে আসলেন? পার্ট এন্ড পার্সেল মেজর জেনারেল জিয়াউর রহমান। He was not the chief of army staff, but he came along just to make sure যে পুরো মেকানিজমটা ঠিক মতো সুচারুভাবে হয়। তো সেই জিনিসগুলা কিন্তু আজকে দেখা গেল, এবং তারা কিন্তু সেটাকে এক ধরনের রেকটিফাই করায় নিল ওখানে বসে থেকে। এই যে অনেকে বলে থাকে যে একটা বিপদগামী সৈন্যদের একটা ব্যাপার, কিসের? এটা সম্পূর্ণ একটা ওয়েল অর্কেস্ট্রেটেড, ওয়েল প্ল্যান্ড আউট, ওয়েল থট আউট, ওয়েল একটা স্কিম এই জিনিসটি ছিল। আজকে আমরা শেখ হাসিনাকে পেয়েছি, তার বয়স ৭৪, কোন সময়
এই 74 পেরিয়ে 75, 76, 80 বা 82, 84 হবে। মাননীয় প্রধানমন্ত্রী একসময় হাসতে হাসতে নাকি বলেছিলেন, গণভবনে একদিন আমরা ছিলাম, যে মোহিত ভাই যদি পারে এই দেশকে নেতৃত্ব দিতে, এত বড় একটা মিনিস্ট্রি চালানো, অলমোস্ট লাইক রানিং দ্য কান্ট্রি, মানে ফাইন্যান্স মিনিস্ট্রিকে ইঙ্গিত করে বলেছিলেন, কোট আনকোট। তো শেখ হাসিনাকে আমরা সেরকম চাই যে আগামীতে উনি সেই 75, 76 পেরিয়ে 80 বা 82, যেই আল্লাহ তাকে সেই সুস্থতা দান করুক, সেই ফিজিক্যাল তার স্ট্রেংথ থাকুক, এবং রোগ বালায়ের বাইরে উনি থাকুক। বিশেষ করে এই করোনা সময় উনি যে সামনের কাতারে দাঁড়িয়ে সেনাপতির ভূমিকা পালন করছেন, বিশেষ করে নিজ হাতে, হয়তো উনি ডক্টর নয়, নার্সিং করছেন না কাউকে, কিন্তু সমগ্র দেশকে উনি যে নার্সিং করছেন, সমগ্র নেতাকর্মীদেরকে যে নার্সিং করছেন, আমলাদেরকে যে নার্সিংটা উনি করছেন, এবং যে ডিরেকশন গুলো উনি যে দিচ্ছেন, প্র্যাগম্যাটিক, ইট ক্যানট গেট এনি বেটার দ্যান দিস। এটা হচ্ছে আমার বক্তব্য। জি, ধন্যবাদ। আমি আজকে নেত্রীকে আবার শুভেচ্ছা জানাই, অনেক অনেক শুভেচ্ছা জন্মদিনের, কারণ মোস্ট সিনিয়র লিডার আশরাফ সাহেব এখানে আছে, তার সামনে আসলে কথা বলাটাই অনেকটা বেয়াদবি শামিল, তারপরেও বললাম কিছু কথা। ধন্যবাদ জনাব ফাইজুল হক রাজু, আওয়ামী লীগ নেতা এবং শেরে বাংলা একে ফজলুল হকের দৌহিত্র। আপনি সুন্দর বক্তব্য রেখেছেন এবং যে কথাটি বলেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী যতক্ষণ পর্যন্ত স্টিয়ারিং এ আছে ততক্ষণ পর্যন্ত দেশ সঠিক বার্তায় যাবেন। তিনি সঠিক সময় সঠিক সিদ্ধান্তটি গ্রহণ করতে পারেন এবং আমরাও দীর্ঘ 34 বছর এই সরকারি চাকরি করেছি, যেটি দেখেছি মাননীয় প্রধানমন্ত্রীর ক্ষেত্রে তিনি সকল সিদ্ধান্ত কিন্তু জনস্বার্থে গ্রহণ করেন। তিনি সকল একটা কথা অ্যাড করতে চাই, সেটা হচ্ছে যে একটা টেন্ডেন্সি দেখা যাচ্ছে এবং জনমানুষের ভিতরে এটা নিয়ে একটা কোশ্চেন আসছে যে আচ্ছা, সব কিছুকে কেন আমরা মাননীয় নেত্রীর ঘাড়ের উপর বা ওনার উপর, ওনার শোল্ডারের উপর আমরা ছেড়ে দেই, এই ছোটখাটো জিনিসগুলো নিয়েও। এইটা একটা কালচার, একটা প্যাটার্ন গড়ে উঠছে। আমার ব্যক্তিগত বিনীত এটা একটা অভিমত যে এটার থেকে আমাদের আস্তে আস্তে বেরোতে হবে, কারণ ওনাকে কিন্তু রিলিফ দিতে হবে। ওনাকে দিয়ে কি আপনি বড় কিছু করবেন, নাকি ওনাকে দিয়ে আপনি এই জিনিসগুলো হচ্ছে? ঘটনা ঘটলো, হ্যাঁ অবশ্যই প্রধানমন্ত্রীর একটা বক্তব্য থাকবে দেশবাসীর উদ্দেশ্যে, কিন্তু she cannot go and do the troubleshooting। এই ট্রাবল শুটিং ওনাকে কিভাবে বুঝবে যে পাইপলাইনের কোথায় গ্যাস লিকেজ করে? এই তথ্য রাখবে হলো কি সংশ্লিষ্ট মন্ত্রী, সংশ্লিষ্ট সচিব। আজকে যদি এই টেকনোলজির যুগে, আমরা শেষ করি, এই টেকনোলজির যুগে ডিজিটাল বাংলাদেশকে আমরা এত বড়াই করি, এটা একটা সিম্পল ব্যাপার। আপনি এখান থেকে বসে কম্পিউটারে দেখতে পারবেন নারায়ণগঞ্জে আপনার ফ্যাক্টরিতে কয়শো লোক অ্যাটেন্ড করছে, কয়শো লোক অ্যাটেন্ড করছে না, কে ফাঁকি দিচ্ছে, কে ফাঁকি দিচ্ছে না, কোন লাইনে প্রোডাকশন হচ্ছে, কোন লাইনে প্রোডাকশন হচ্ছে না। সেখানে গ্যাস লিকেজ এগুলা জোন ওয়াইজ যদি সুপারভাইজারি কন্ট্রোল এন্ড ডেটা অ্যাকুইজিশন, অর্থাৎ ডেটা অ্যাকিউজ করতে হবে আপনাকে রেগুলারলি, কনস্ট্যান্ট ফ্লো চার্টের মাধ্যমে, তাহলে আপনি দেখতে পারবেন যে লিকেজ আছে কিনা। এই কাজগুলো কিন্তু মাননীয় যারা সংশ্লিষ্ট মন্ত্রী সচিব, তারা, আমার দলীয় হলে কিছু যায় আসে না, দায়িত্বই সবকিছু দিন শেষে প্রধানমন্ত্রীর ঘাড়ে ফেলে দেওয়া, এটা একটা ভেরি ব্যাড প্রেসিডেন্স হয়ে যাচ্ছে। এবং উনি জবাবদিহিতা করেন, উনি মানুষকে আমলে নেন, মানুষের এই দুরাশাগুলা বুঝেন, সঙ্গে সঙ্গে তাৎক্ষণিক ব্যবস্থাও নেন। কিন্তু কথা হচ্ছে যে এটা একটা ট্রেন্ড হয়ে যাচ্ছে, এই ট্রেন্ড থেকে ওনাকে আমাদের মুক্তি দিতে হবে, নাহলে ওনার উপর বার্ডেন হয়ে যাবে। কিন্তু এত চাপ ভাই, আপনি আপনার যে ফিলিংস, এই ফিলিং আমার মনে হয় সকল দেশবাসী, কারণ হচ্ছে যে যার দায়িত্ব যদি সঠিকভাবে পালন করে তাহলে মাননীয় প্রধানমন্ত্রীর উপর দায়িত্বটি কমে, এই সত্য কথা। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী সকল ক্ষেত্রে আমরা ভরসার প্রতীক এবং আস্থার স্থল আমরা দেখেছি। তিনি যে সিদ্ধান্তগুলি গ্রহণ করেন সেই সিদ্ধান্ত, আমি আবারও বলেছি, জনস্বার্থে করেন। এবং মাননীয় প্রধানমন্ত্রী আছেন বলেই আজকে এই করোনাকালীন সময়ে আমরা অর্থনৈতিক যে অবস্থায় আছি, বাংলাদেশ অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে, শিক্ষা, সংস্কৃতি, চিকিৎসা সব ক্ষেত্রে আমরা একটি ভালো অবস্থানে আছি। সেটি মাননীয় প্রধানমন্ত্রীর সঠিক নেতৃত্ব, যোগ্য নেতৃত্ব এবং বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে, তিনি মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে এক অদম্য অগ্রযাত্রায় বাংলাদেশকে নিয়ে যাচ্ছে। আমরা তার এই জন্ম মাসে তাকে আমরা শুভেচ্ছা জানাই। 28 তারিখে আবার আমরা তাকে কাছের থেকে আবার অনেক ভালোভাবে আমরা তার শুভেচ্ছা জানাবো। আজকে আপনার আলোচনায় অংশগ্রহণ করার জন্য অধ্যাপক আলী আশরাফ, মাননীয় সংসদ সদস্য এবং সাবেক ডেপুটি স্পিকার, স্যার আপনাকে আমরা স্বাগত জানাচ্ছি। আমরা জনাব ফাইজুল হক রাজু ভাই, আপনাকে
আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং একই সাথে ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত সাবিনা আক্তার তুহিন, সভাপতি ঢাকা মহানগর উত্তর যুব মহিলা লীগ এবং সাবেক সংসদ সদস্য, আপনাকে ধন্যবাদ জানাই এবং ভোরের পর যারা সংযুক্ত ছিলেন তাদেরকে ধন্যবাদ জানাই। আমরা যে কথাটি রাজু ভাই একটি বলেছিলেন যে আজকে এই করোনাকালীন সময়ে যারা ফ্রন্ট ফাইটার হিসাবে কাজ করে, আমাদের সম্মানিত চিকিৎসক, আমাদের প্রশাসনের রাজনৈতিক নেতৃবৃন্দ এবং আইন শৃঙ্খলা বাহিনী সকলেই কাজ করতেছে ফ্রন্ট লাইনে, এবং সেই সকল ফ্রন্টলাইন যোদ্ধা, যিনি যোদ্ধা তিনি আমাদের প্রধানমন্ত্রী, যিনি সকলকে নেতৃত্ব দিয়ে দেশকে আজকে একটি স্থিতিশীল অবস্থায়, প্রগতিশীল অবস্থায় রেখেছেন। সেই মাননীয় প্রধানমন্ত্রীর জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে আজকে আমরা এই সংলাপ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি। এবং শেষ করার পরে আবার যে কথাটি বলবো যে মাননীয় প্রধানমন্ত্রীর আমরা দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করি, তিনি ভালো থাকবেন, তিনি আমাদেরকে সঠিক নেতৃত্ব যেভাবে দিচ্ছেন সেভাবে দিয়ে পৃথিবীতে প্রতিষ্ঠিত করবে বাংলাদেশকে, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলায় আমরা পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়াবো, এই প্রত্যাশা ব্যক্ত করে আমরা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সবাই ভালো